হুম। কখনো কি এমনভাবে পড়েছ যেখানে পড়া মানে শুধু মুখস্থ নয়, মানে দেখে বুঝে একদম মনে গেঁথে যায়? হ্যাঁ, যেখানে একবার পড়লেই কনসেপ্ট একদম পরিষ্কার হয়ে যায়, তাই তো? একদম। মাধ্যমিক ২০২৭-এর ভৌতবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য। আজ আমরা শুরু করছি চ্যাপ্টার 2, মানে গ্যাসের আচরণ। হ্যাঁ, একদম ঠিক। এই অধ্যায়টা আমরা মূলত ৫টি ভাগে বুঝব। প্রথমে গ্যাসের চাপ ও আয়তন। হ্যাঁ, তারপর দ্বিতীয় ধাপে আসছে বয়েল ও চার্লসের সূত্র। একদম। তৃতীয় ভাগে আছে উষ্ণতার পরিমাপ, বয়েল চার্লসের সমন্বিত রূপ আর আদর্শ গ্যাস। হুম, তারপর চতুর্থ ভাগে ওই অ্যাভোগাড্রো সূত্র আর PV=nRT। আর সবশেষে পঞ্চম ভাগে থাকছে গ্যাসের গতিতত্ত্ব এবং বাস্তব গ্যাসের বিচ্যুতি। এই যে ধাপে ধাপে এগোনোর লজিক্যাল ফ্লো, এটা কিন্তু ভীষণ জরুরি। মানে সাধারণ সূত্র থেকে শুরু করে একেবারে বাস্তব গ্যাসের বিচ্যুতি পর্যন্ত এই ক্রমটা কি আসলেই স্টুডেন্টদের পুরো গল্পটা বুঝতে সাহায্য করে? অবশ্যই করে, কারণ আগের কনসেপ্টটা পরেরটার সাথে একটা শেকলের মতো যুক্ত থাকে, তো মাঝপথে মনোযোগ হারিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। ঠিক। আধুনিক প্রযুক্তির এই ছোঁয়া আগামী দিনে শেখার জগৎকে আর কতটা বদলে দিতে পারে সেটা সত্যি আমাদের সবাইকে ভাবাচ্ছে। তাহলে চলো ধাপে ধাপে পুরোটা শিখে নেওয়া যাক। কখনো কি ভেবে দেখা হয়েছে একটা ফুটবলকে পাম্প দেওয়ার পর সেটা এতটা শক্ত কেন হয়ে যায়? মানে বাইরে থেকে দেখলে তো মনে হয় নিছক একটা চামড়ার বা সিনথেটিক আবরণ। হুম, ঠিকই তো। ভিতরের ওই বাতাস এমন কি জাদুকরী প্রভাব তৈরি করে যে নরম ফুটবলের চামড়া একেবারে টানটান হয়ে থাকে। লাথি মারলে মনে হয় যেন কোনো ইটের দেওয়ালে পা পড়ল। একদম তাই। আর এই অদৃশ্য বাতাস কিভাবে এত শক্তিশালী একটা প্রভাব তৈরি করতে পারে সেই কৌতূহলকে সঙ্গী করে মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলের আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম। স্বাগতম। তো আজকে আমাদের মূল ফোকাসটা কি? আজ আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস নিয়ে ডিপ ড্রাইভ করব। বিশেষ করে গ্যাসের চাপ কি, আয়তনের ধারণা আর ল্যাবরেটরিতে এই চাপ কিভাবে মাপা হয় তার খুঁটিনাটি আজ পরিষ্কার হয়ে যাবে। দারুণ ব্যাপার। ওই যে ফুটবলের টানটান হয়ে থাকার কারণটা খুঁজছিলাম আমরা। উম, ওর মধ্যেই তো গ্যাসের অণুগুলোর আসল চরিত্র লুকিয়ে আছে, তাই না? একদম। আসলে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা যে পাত্রে থাকে সেই পাত্রের পুরো জায়গাটাই দখল করে নেয়। ব্যাপারটা কি তাহলে ওই, ধরো একটা বদ্ধ ঘরের মধ্যে একদল ভীষণ দুরন্ত বাচ্চা সারাক্ষণ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তারা তো স্থির হয়ে বসে থাকে না। হ্যাঁ, পারফেক্ট একটা উপমা দিয়েছ। অণুগুলো ঠিক ওই দুরন্ত বাচ্চাদের মতোই। ওরা সবসময় র্যান্ডম বা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে আর পাত্রের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারছে। আচ্ছা, এই যে অণুগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে আর দেওয়ালে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা থেকেই কি চাপের সৃষ্টি হয়? ঠিক তাই। অণুগুলো তো প্রচণ্ড গতিশীল। যখনই তারা পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা খায় এবং ফিরে আসে, তখন তাদের ভরবেগের পরিবর্তন ঘটে। ফিজিক্সের ভাষায় ভরবেগের পরিবর্তনের হারই হল বল বা ফোর্স। কিন্তু একটা অণু তো খুব সামান্য বল প্রয়োগ করবে, তাতে তো একটা ফুটবলকে অতটা শক্ত করার কথা নয়। এইখানেই আসল মজাটা। একটা ছোট্ট ফুটবলের ভেতরে কিন্তু একটা দুটো নয়, কোটি কোটি অণু রয়েছে। ও আচ্ছা, মানে এই অসংখ্য অণু যখন প্রতি মুহূর্তে হাজার হাজার বার দেয়ালে আছড়ে পড়ছে। হ্যাঁ, তখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র বলগুলো একসাথে মিলে একটা বিশাল সামগ্রিক বল তৈরি করে। অর্থাৎ গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। লজিকটা পরিষ্কার হলো, অণুগুলো দেওয়ালে গিয়ে লম্বভাবে ধাক্কা দিচ্ছে, কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। কি খটকা! আমরা তো দেখলাম অণুগুলো দেওয়ালের দিকে লম্বভাবে বল প্রয়োগ করছে, মানে এর একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে বইতে গ্যাসের চাপকে একটি স্কেলার রাশি বলা হয় কেন? এই কনফিউশনটা অনেকেরই হয়। এই জায়গাটা একটু গভীরভাবে ভাবলেই পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা বেলুন ফোলানো হচ্ছে। বেলুনটা কি শুধু একদিকে বড় হয়? না না, সেটা তো সব দিকে সমানভাবে ফুলে ওঠে। ঠিক। যখন একটা আবদ্ধ পাত্রের কথা ভাবা হয় তখন গ্যাসের চাপ ওই পাত্রের ভেতরের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সব দিকে সমানভাবে ক্রিয়া করে। আচ্ছা, মানে একটা কল্পিত বিন্দুর ওপর ডান দিক, বাঁ দিক, ওপর নিচ সব দিক থেকে অণুগুলো ধাক্কা দিচ্ছে। একদম।
তাই সামগ্রিকভাবে এই চাপের নির্দিষ্ট কোনো অভিমুখ বা দিক নেই। যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই, তাই চাপ হলো একটি স্কেলার রাশি। বুঝতে পেরেছি, মানে এটা একটা ইফেক্ট বা প্রভাবের মতো, যা পুরো সিস্টেমে সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার এই কনসেপ্টটাকে একটু গাণিতিক রূপ দেওয়া যাক। অবশ্যই। মনে করা যাক কোনো আবদ্ধ পাত্রের ক্যাপিটাল এ ক্ষেত্রফলযুক্ত কোনো তলের ওপর গ্যাস লম্বভাবে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করছে। তাহলে তো গ্যাসের চাপ মানে পি সমান হবে মোট বল ভাজিত ক্ষেত্রফল, অর্থাৎ পি সমান F/A। ঠিক তাই। এই সমীকরণটা থেকে একটা জিনিস খেয়াল করো, পি সমান F/A মানে হল ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। হ্যাঁ, ওই একটা পিন দিয়ে বেলুন ফাটানোর উদাহরণের মতো। পিনের মাথার ক্ষেত্রফল খুব কম, তাই অল্প বল প্রয়োগ করলেও চাপ অনেক বেশি হয়। আর ভোঁতা জিনিস দিয়ে ফাটাতে গেলে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসি, চাপের মাত্রীয় সংকেত। এটা তো সমীকরণ থেকেই বের করা যায়। বলের মাত্রা হলো mLT⁻², আর ক্ষেত্রফলের মাত্রা হলো L²। একদম। তাহলে চাপের মাত্রা দাঁড়াবে ওই mLT⁻² ভাজিত L²। হিসাব করলে হবে mL⁻⁻1 T⁻²। স্টুডেন্টদের এখানে একটা বিষয় বিশেষভাবে মনে করিয়ে দেওয়া দরকার, মাত্রীয় সংকেত লেখার সময় থার্ড ব্র্যাকেট দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, ঠিক বলেছ। থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ফিজিক্সের নম্বর কাটা যাবে। এবার চাপের এককের কথায় আসি। সমীকরণটা যেহেতু P সমান F/A, তাই এককও হবে বলের একক ভাজিত ক্ষেত্রফলের একক, তাই তো? একদম। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। সুতরাং সিজিএসে চাপের একক হল ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক বর্গমিটার। তাই এসআইতে একক হল নিউটন প্রতি বর্গমিটার। হ্যাঁ, আর এই নিউটন প্রতি বর্গমিটারকেই ফরাসি বিজ্ঞানী ব্লেজ পাস্কালের সম্মানার্থে পাস্কাল বা সংক্ষেপে পিএ বলা হয়। তরল এবং গ্যাসের চাপ নিয়ে পাস্কালের কাজের জন্যই এই নামকরণ। আচ্ছা, এই দুই এককের মধ্যে সম্পর্কটাও তো খুব আসে পরীক্ষায়। সম্পর্কটা হলো 1 পাস্কাল সমান 10 ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। তবে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে সবসময় এই এককগুলো ব্যবহার করেন না। হ্যাঁ, ব্যবহারিক ক্ষেত্রে বার এবং টর বেশি ব্যবহার করা হয়। 1 বার সমান হল 10⁵ পাস্কাল। আর টর একটি এককটি এসেছে ইটালীয় বিজ্ঞানী টরিসেলির নাম থেকে। 1 টর মানে হল 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। আচ্ছা, গ্যাসের অণুগুলো কিভাবে চাপ তৈরি করে আর তার গাণিতিক রূপ কি, সেটা তো খুব সুন্দরভাবে বোঝা গেল। কিন্তু আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে, তার চাপকেই তো আমরা বেসলাইন বা প্রামাণ্য মান হিসেবে ধরি, তাই না? ঠিক ধরেছ। এটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আসলে কতটা? এটা তো আর মন গড়া কোনো মান হতে পারে না। একদমই মন গড়া নয়। এর একটা খুব নির্দিষ্ট এবং নিখুঁত বৈজ্ঞানিক সংজ্ঞা আছে। সমুদ্রপৃষ্ঠে ৪৫ ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারদস্তম্ভ যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এই সংজ্ঞার মধ্যে একটা ব্যাপার খেয়াল করার মতো। পরীক্ষায় সংজ্ঞায় ৪৫ ডিগ্রি অক্ষাংশ বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা লিখতে ভুলে গেলে কিন্তু নম্বর কাটা যাবে। হ্যাঁ, এই শর্তগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ ফিজিক্সের সব কিছুই নির্ভুল হওয়া চাই। একটু বুঝিয়ে বললে ভালো হয়, মানে এই শর্তগুলো না দিলে সংজ্ঞাটা অসম্পূর্ণ কেন? কারণ পৃথিবী তো পুরোপুরি গোল নয়, তাই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে অভিকর্ষজ ত্বরণ বা স্মল জি এর মান বদলে যায়। জি বদলে গেলে চাপের মানও বদলে যাবে। ও তাই, বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট বেসলাইন তৈরি করার জন্য ওই ৪৫ ডিগ্রি অক্ষাংশকে স্ট্যান্ডার্ড ধরেছেন। আর 0 ডিগ্রি সেলসিয়াসের বিষয়টা? উষ্ণতা বাড়লে পারদ আয়তনে বাড়ে, ফলে ঘনত্ব কমে যায়। পারদের ঘনত্ব পরিবর্তন হলে তার দ্বারা প্রয়োগ করা চাপও বদলে যায়। তাই নির্দিষ্ট ঘনত্বের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস স্থির করা হয়েছে। একদম পরিষ্কার। আচ্ছা, আমরা তো এতক্ষণ চাপ নিয়ে কথা বললাম, কিন্তু গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করতে গেলে তার আয়তনের ধারণাটাও খুব গুরুত্বপূর্ণ। পাত্র জুড়ে থাকা এই গ্যাসের আয়তন কিভাবে মাপা হয়? গ্যাসের আয়তন মাপা তুলনামূলকভাবে বেশ সহজ। কঠিন বা তরলের মতো এর নির্দিষ্ট কোনো সীমানা তো নেই।
মানে গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের ভেতরের পুরো আয়তনটাই হলো ওই গ্যাসের আয়তন। ঠিক তাই। এর সিজিএস একক হল ঘন সেন্টিমিটার এবং এসআই একক হল ঘনমিটার। এছাড়াও ব্যবহারিক একক হিসাবে লিটার ব্যবহার করা হয়। রূপান্তরগুলোও জেনে রাখা ভালো। 1 ঘনমিটার সমান 10⁶ ঘন সেন্টিমিটার আর 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। এবার একটু প্র্যাকটিক্যাল জায়গায় আসা যাক। আমরা জানলাম প্রামাণ্য চাপ কি, কিন্তু ল্যাবরেটরিতে কোনো আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের চাপ প্র্যাকটিক্যালি কিভাবে মাপা হয়? এটাই তো আমারও প্রশ্ন। জ্বর মাপার জন্য যেমন থার্মোমিটার আছে, আবদ্ধ গ্যাসের চাপ মাপার যন্ত্রটার নাম কি, আর সেটা কাজই বা করে কিভাবে? আবদ্ধ গ্যাসের চাপ মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হল ম্যানোমিটার। একে প্রেশার গেজও বলা হয়। ম্যানোমিটারের গঠনটা কেমন হয়? এটি মূলত ইংরেজি ইউ আকৃতির একটি কাচের নল। নলের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান থাকে, দুমুখ খোলা এবং এর ভেতরে তরল হিসাবে সাধারণত পারদ নেওয়া হয়। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় তো দুটো মুখই খোলা থাকে, তাই উভয় দিকেই বাইরের বায়ুমণ্ডল সমানভাবে চাপ দিচ্ছে, ফলে দুই বাহুতেই পারদের লেভেল একই থাকে। ঠিক। এবার যে পাত্রের আবদ্ধ গ্যাসের চাপ মাপতে হবে সেই পাত্রের মুখের সঙ্গে এই ইউ নলের ছোট বাহুটাকে শক্ত করে যুক্ত করে দেওয়া হয়। তার মানে ছোট বাহুতে থাকা পারদের উপর সরাসরি আবদ্ধ গ্যাসের চাপ পড়ছে, আর বড় বাহুটা খোলাই আছে, সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে। একদম। তুমি তো এটাকে একটা সুন্দর উপমা দিয়ে বোঝাতে পারো। হ্যাঁ, এটা তো পুরো একটা দড়ি টানাটানি বা টাগ অফ ওয়ার খেলার মতো। ভাবো তো, একদিকে পাত্রের আবদ্ধ গ্যাস ধাক্কা দিচ্ছে, অন্যদিকে খোলা মুখ দিয়ে বাইরের বায়ুমণ্ডল ধাক্কা দিচ্ছে। আর যে দিকের চাপ বেশি হবে পারদ স্তম্ভ তার উল্টো দিকের নলে ওপরের দিকে উঠে যাবে। ঠিক তাই। এখানে মূলত দুটি অবস্থা তৈরি হতে পারে। প্রথম অবস্থাটা যদি দেখি, ধরো আবদ্ধ গ্যাসের চাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি। তখন তো আবদ্ধ গ্যাস বেশি জোরে ধাক্কা দেবে, ফলে ম্যানোমিটারের ছোট বাহুতে পারদ নিচে নেমে যাবে, আর ডান দিকের খোলা বাহুতে পারদ ওপরের দিকে উঠবে। একদম। মনে করি ডান দিকের বাহুতে পারদের লেভেল বাম দিকের তুলনায় H1 উচ্চতায় উঠল। তাহলে আবদ্ধ গ্যাসের চাপ মানে P1 সমান হবে বায়ুমণ্ডলের চাপ P0 প্লাস ওই H1 উচ্চতার পারদস্তম্ভের চাপ। মানে এই সূত্রটা দাঁড়ালো P1 সমান P0 প্লাস H1 DG। এখানে D হল পারদের ঘনত্ব আর G হল অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, আর দ্বিতীয় অবস্থাটা হলো ঠিক এর উল্টো। যদি আবদ্ধ গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হয়, তখন দড়ি টানাটানিতে বায়ুমণ্ডল জিতে যাবে। বায়ুমণ্ডল খোলা বাহু দিয়ে পারদকে বেশি জোরে ঠেলবে। ফলে ডান দিকের বাহুতে পারদের লেভেল বাম দিকের তুলনায় নিচে নেমে যাবে। ধরলাম সেটা H2 পরিমাণ নিচে নামল। তখন আবদ্ধ গ্যাসের চাপ P2 বের করার সূত্র হবে P2 সমান P0 মাইনাস H2 DG। দারুণ। মানে শুধু পারদের উচ্চতার পার্থক্যটা মেপেই আমরা আবদ্ধ গ্যাসের চাপ খুব সহজে বের করে ফেলতে পারছি। আজকের এই আলোচনায় আমরা কিন্তু গ্যাসের আচরণের একদম গোড়ার কথাগুলো খুব সুন্দরভাবে কাভার করলাম। হ্যাঁ, কিভাবে অণুগুলোর এলোমেলো গতি পাত্রের দেওয়ালে ধাক্কা মেরে চাপের সৃষ্টি করে, চাপের গাণিতিক সূত্র P সমান F/A, আর বিভিন্ন একক নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের শর্তগুলো এবং শেষে ইউটিউব ম্যানোমিটারের সাহায্যে ওই দড়ি টানাটানির কনসেপ্টে গ্যাসের চাপ নির্ণয় সবই কাভার করা হয়েছে। বিদায় নেওয়ার আগে স্টুডেন্টদের জন্য একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে যাই। আজকে আমরা দেখলাম ম্যানোমিটারে তরল হিসেবে পারদ ব্যবহার করা হয়, কারণ পারদের ঘনত্ব অনেক বেশি। কিন্তু পারদ তো বেশ বিপজ্জনক। ঠিক। এখন ভাবো তো, পারদের বদলে যদি ম্যানোমিটারের সাধারণ জল ব্যবহার করা হতো, তাহলে বাইরের বায়ুমণ্ডলের চাপ মাপতে ওই কাচের নলের উচ্চতা কতটা লম্বা করতে হতো? জলের ঘনত্ব তো পারদের থেকে প্রায় 13.5 গুণ কম। তাহলে ওই P সমান HDG সূত্র অনুযায়ী উচ্চতাটা কতটা বিশাল হবে সেটা সবাই একটু লজিক দিয়ে ভেবে দেখুক। একদম, ফিজিক্স এভাবেই ভাবায়। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। একদম তাই। পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থেকো। একটা জিনিস খুব অদ্ভুত লাগে না ভাবতে? এই ধরো পুকুরের নিচ থেকে যখন কোনো বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠে, তখন তার সাইজ কেন ধীরে ধীরে বড় হতে থাকে? হ্যাঁ, ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং। আবার ধরো বেলুন ফোলানোর সময় চাপ আর আয়তন দুটোই তো বাড়ে। তাহলে কি সেখানে বিজ্ঞানের ওই পুরনো সূত্রগুলো কাজ করে না? অদ্ভুত তো লাগেই, কিন্তু
জানলে অবাক হতে হয় যে এই বেলুন ফোলা বা বুদবুদ বড় হওয়ার পেছনে বিজ্ঞানের খুব নির্দিষ্ট কিছু অদৃশ্য নিয়ম কাজ করছে। আর আজকে আমরা সেই নিয়মগুলোই ডিকোড করতে চলেছি। মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে স্বাগত। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণভাবে জড়িত। আমরা জানব গ্যাস কিভাবে কাজ করে, চাপ দিলে তার কি অবস্থা হয়, আর তাপমাত্রার সাথে তার সম্পর্কই বা কি। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার মূল ফোকাস হলো গ্যাসের আচরণ। আর এই আচরণ বোঝার জন্য আমরা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের গভীরে যাব, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। ধরো আমার কাছে একটা প্লাস্টিকের সিরিঞ্জ আছে। আচ্ছা। আমি সিরিঞ্জের মুখটা আঙুল দিয়ে শক্ত করে বন্ধ করে দিলাম যাতে ভেতরের হাওয়া বেরোতে না পারে। এবার যদি আমি পিস্টনটা ভেতরের দিকে চাপি তাহলে সেটা ঠেলতে খুব কষ্ট হয়। হ্যাঁ, একটা বাধা অনুভব হয়। মনে হয় যেন ভেতরের বাতাসটা আমাকে উল্টো দিকে ধাক্কা মারছে। আমি তো চাপ দিচ্ছি, তাহলে ভেতরের জায়গাটা বা আয়তনটা ছোট হয়ে যাচ্ছে। এই সম্পর্কটাকে প্রথম ভেবেছিলেন। এই লজিকটাই প্রথম খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিলেন বিজ্ঞানী রবার্ট বয়েল। সালটা ছিল ১৬৬২ খ্রিস্টাব্দ। ও, ১৬৬২। হ্যাঁ, তবে এখানে একটা মজার বিষয় আছে। বয়েল এই পরীক্ষাগুলো করার জন্য যে বায়ু নিরুদ্ধ পাম্প বা এয়ার পাম্পটি ব্যবহার করেছিলেন, সেটা কিন্তু তিনি নিজে বানাননি। তাই নাকি? হ্যাঁ, সেটা নির্মাণ করেছিলেন আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, রবার্ট হুক। মানে যখন আধুনিক ল্যাবরেটরির কোনো ধারণাই ছিল না, তখন এত বড় আবিষ্কার। তো বয়েল ঠিক কী সূত্র দিলেন এই পরীক্ষা থেকে? বয়েলের সূত্রের মূল বিবৃতিটা হল, উষ্ণতা বা টেম্পারেচার এবং ভর বা মাস যদি স্থির থাকে, তবে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। ওকে, চলো এই ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কটা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। ব্যস্তানুপাতিক মানে তো একটা বাড়লে অন্যটা কমবে। একদম ঠিক। যেমন ওই সিরিঞ্জের ক্ষেত্রে আমি যখন পিস্টনটা ভেতরের দিকে ঠেলছি, তুমি আসলে গ্যাসের ওপর চাপ বা প্রেশার বাড়াচ্ছ। হ্যাঁ, আর যেহেতু সিরিঞ্জের মুখটা বন্ধ, তাই ভেতরের গ্যাসের ভর স্থির আছে। রাইট। আর তুমি যেহেতু বাইরে থেকে কোনো তাপ দিচ্ছ না, তাই উষ্ণতা বা টেম্পারেচারও অপরিবর্তিত আছে। তো এই অবস্থায় চাপ বাড়ার কারণে ভেতরের গ্যাসের আয়তন বা ভলিউম কমে যাচ্ছে। কিন্তু এর পেছনের মেকানিজমটা কি? মানে কেন আয়তন কমে যায়? খুব সুন্দর প্রশ্ন। এটা বোঝার জন্য আমাদের গ্যাসের অণুগুলোর কথা ভাবতে হবে। গ্যাসের অণুগুলো তো চুপচাপ বসে থাকে না। না, তারা তো সবসময় মুভ করছে। হ্যাঁ, তারা সবসময় এদিক ওদিক ছুটোছুটি করছে আর পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে। এই ধাক্কাটাই হলো গ্যাসের চাপ। এখন তুমি যখন আয়তন কমিয়ে দিচ্ছ, মানে অণুগুলোর থাকার জায়গাটা অর্ধেক করে দিচ্ছি। তখন ওই একই সংখ্যক অণু অনেক ছোট জায়গায় আটকে পড়ছে। আচ্ছা, তার মানে জায়গা কমে যাওয়ায় তারা আরও বেশি করে পাত্রের দেয়ালে ধাক্কা মারতে শুরু করবে। ঠিক তাই। অণুগুলো আগের চেয়ে ঘন ঘন ধাক্কা মারছে, আর সেই কারণেই চাপ বেড়ে যাচ্ছে। এটাই হলো বয়েলের সূত্রের ভেতরের আসল ফিজিক্স। দারুণ লজিক। তাহলে গাণিতিকভাবে যদি বলি, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি V হয় আর চাপ যদি P হয় আর উষ্ণতা যদি স্থির থাকে, তবে সম্পর্কটা হবে V proportional to 1/P। হ্যাঁ, আর এই প্রপোর্শন বা সমানুপাতিক চিহ্নটা তুললে আমরা একটা ধ্রুবক পাই। অর্থাৎ V সমান K1/P, বা এটাকে ঘুরিয়ে লিখলে দাঁড়ায় PV সমান K1। এখানে K1 হল সেই সমানুপাতিক ধ্রুবক। তার মানে আমি যদি চাপ দ্বিগুণ করি, আয়তন ঠিক অর্ধেক হয়ে যাবে, তাই তো? একদম, যাতে তাদের গুণফল সবসময় একই থাকে। আর এই ধ্রুবক K1 এর মান নির্ভর করে গ্যাসের ভর আর উষ্ণতার উপর। আচ্ছা, সোর্স ম্যাটেরিয়ালে দেখলাম এই সমীকরণগুলোকে গ্রাফ বা লেখচিত্রের মাধ্যমেও প্রকাশ করা যায়। এই PV সমান K1 সমীকরণটাকে আমরা গ্রাফে কিভাবে দেখাবো? বয়েলের সূত্রের ক্ষেত্রে দুটো গ্রাফ ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথমটা হলো PV লেখচিত্র। এখানে আয়তন বা V কে X অক্ষ বরাবর আর চাপ বা P কে Y অক্ষ বরাবর রাখা হয়। বুঝতে পারছি। এই গ্রাফের চেহারাটা হয় সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই সমপরাবৃত্ত নামটা শুনলে একটু খটমট লাগে। আমি যদি গ্রাফটাকে মনে মনে কল্পনা করি, এটা অনেকটা একটা খাড়া ওয়াটার স্লাইডের মতো দেখতে, তাই না? ওয়াটার স্লাইড। হ্যাঁ, মানে একদম ওপর থেকে শুরু হয়ে হুশ করে নিচের দিকে নেমে আবার ডান দিকে সমান্তরাল হয়ে যায়।
যখন চাপ খুব বেশি আয়তন তখন একদম কম, আবার আয়তন যখন বাড়ে স্লাইডটা নিচে নেমে আসে, মানে চাপ কমে যায়। হাহা, খুব সুন্দর একটা উপমা দিয়েছ, একদম ওয়াটার স্লাইডের মতোই দেখতে। আর সোর্স থেকে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, এই পিভি গ্রাফে যদি আমরা দুটো আলাদা উষ্ণতার কার্ভ আঁকি, আচ্ছা। ধরা যাক একটা T1 উষ্ণতায় আর একটা T2 উষ্ণতায়, যেখানে T2-র মান T1-এর চেয়ে বেশি, তখন দেখা যায় T2 উষ্ণতার কার্ভটি T1 উষ্ণতার কার্ভের ওপরের দিকে বা ডান দিকে অবস্থান করে। আমি যখন প্রথমবার এটা পড়ি আমার মাথায় একটা প্রশ্ন এসেছিল, উষ্ণতা বাড়লে গ্রাফটা ওপরের দিকে শিফট করে কেন? কারণটা সেই গ্যাসের অণুগুলোর ছুটোছুটির মধ্যেই লুকিয়ে আছে। তুমি যখন উষ্ণতা বাড়িয়ে দিলে, তখন গ্যাসের অণুগুলো অতিরিক্ত তাপশক্তি পেয়ে আরও বেশি জোরে ছুটতে শুরু করলো। মানে তাদের গতিশক্তি বেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তার মানে একই চাপ বজায় রাখতে গেলে তাদের এখন আরও বেশি জায়গা বা আয়তন লাগবে। ঠিক। উষ্ণতা বাড়ার ফলে একই চাপে গ্যাসের আয়তন আগের চেয়ে বেড়ে যায়, আর সেই কারণেই উচ্চ উষ্ণতার কার্ভটা গ্রাফের ডান দিকে বা উপরের দিকে শিফট করে যায়। জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এবার দ্বিতীয় গ্রাফটার কথায় আসি, পিভি ভার্সেস পি লেখচিত্র। হ্যাঁ, এখানে আমরা গ্যাসের চাপ বা পিকে এক্স অক্ষ বরাবর নিচ্ছি, আর চাপ ও আয়তনের গুণফল অর্থাৎ পিভিকে ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি। আমরা তো একটু আগেই দেখলাম যে বয়েলের সূত্র অনুযায়ী পিভি এর মান সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। তার মানে আমি চাপ যতই বাড়াই না কেন পিভি এর মান তো বদলাবে না। একদম না। আর সেই কারণে এই গ্রাফের প্রকৃতি হয় চাপ অক্ষের সমান্তরাল একটি সরল রেখা, মানে এক্স অক্ষের প্যারালাল একটা সোজা দাগ। বাহ, ম্যাথমেটিক্স আর গ্রাফ তো বুঝলাম, কিন্তু এবার আমার সে প্রথম দিকের প্রশ্নটায় ফিরে আসি। কোন প্রশ্নটা? ওই যে বলেছিলাম বেলুন ফোলানোর সময় তো আমরা চাপ দিই, আবার বেলুনটার আয়তনও তো বাড়ে। বয়েলের সূত্র অনুযায়ী তো চাপ বাড়লে আয়তন কমার কথা, তাহলে কি বেলুনের ক্ষেত্রে বিজ্ঞান কাজ করছে না? বিজ্ঞান ঠিকই কাজ করছে, কিন্তু বয়েলের সূত্রের শর্তটা এখানে মানা হচ্ছে না। মনে করে দেখো, বয়েলের সূত্রের একদম প্রথম শর্তটাই ছিল নির্দিষ্ট ভর। ও রাইট, আমি যখন বেলুনে হাওয়া দিচ্ছি আমি তো প্রতি মুহূর্তে বাইরে থেকে নতুন বাতাস ভেতরে ঢোকাচ্ছি। হ্যাঁ, মানে গ্যাসের ভর তো আর স্থির থাকছে না, ভর বেড়েই চলেছে। ঠিক ধরেছ। আরও বেশি বাতাস পাম্প করার ফলে বেলুনের ভেতরের অণুর সংখ্যা বেড়ে যায়। বয়েলের সূত্রে আমরা যে ধ্রুবক বা কনস্ট্যান্টের কথা বলেছিলাম, তার মধ্যে কিন্তু গ্যাসের ভর লুকিয়ে আছে। আচ্ছা। যেহেতু এখানে গ্যাসের ভরটাই পাল্টে যাচ্ছে, তাই বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই হয় না। কি দারুণ একটা বিষয়! কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই জায়গাগুলো তার কোনো কনফিউশন থাকে না। আচ্ছা, তাহলে ওই পুকুরের বুদবুদের উদাহরণের কি হবে? জলের নিচ থেকে ওপরে ওঠার সময় বুদবুদ কেন বড় হয়? এটা বয়েলের সূত্রের একটা পারফেক্ট বাস্তব উদাহরণ। ভেবে দেখো, গভীর জলের তলদেশে জলের চাপ অনেক বেশি থাকে, কারণ সেখানে ওপরের পুরো জলের স্তরটা চাপ দিচ্ছে। হ্যাঁ, যত গভীরে যাওয়া যায় চাপ তত বাড়ে। তো জলের তলদেশে থাকা একটা বায়ুর বুদবুদের উপর চারপাশ থেকে প্রচণ্ড চাপ থাকে, ফলে বয়েলের সূত্র অনুযায়ী তার আয়তন তখন কম থাকে। হুম। এবার বুদবুদটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, তখন তার উপর জলের চাপ ধীরে ধীরে কমতে শুরু করে। আর চাপ কমলে আয়তন বাড়বে। হ্যাঁ, এখানে আমরা ধরে নিই যে পুকুরের জলের সব জায়গার উষ্ণতা মোটামুটি সমান, আর বুদবুদের ভেতরে থাকা বাতাসের ভর নির্দিষ্ট। তাই চাপ কমার সাথে সাথে বুদবুদটা বড় হতে থাকে। থিওরিটা প্র্যাকটিক্যালের সাথে কি সুন্দর মিলে যাচ্ছে। তো আমরা যদি পুকুরের তলদেশের সঠিক চাপটা জানতে পারি, তাহলে কি আমরা অঙ্ক কষে বের করতে পারব যে ওপরে উঠলে বুদবুদটার আয়তন ঠিক কতটা হবে? অবশ্যই। ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা সবসময় এই কাজটা করেন। সোর্সে দেওয়া একটা গাণিতিক উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। ঠিক আছে, বলো। ধরা যাক, কোনো তাপমাত্রায় ৮০০ মিলিমিটার পারদ স্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ৮০ কিউবিক সেন্টিমিটার। এবার প্রশ্ন হল, একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন ১০০ কিউবিক সেন্টিমিটার হবে? তার মানে এখানে আমাদের প্রাথমিক চাপ বা P1 দেওয়া আছে ৮০০ মিলিমিটার, আর প্রাথমিক আয়তন বা V1 হল ৮০ কিউবিক সেন্টিমিটার। আর আমাদের আয়তনটাকে বাড়িয়ে ১০০ কিউবিক সেন্টিমিটার করতে হবে, মানে অন্তিম আয়তন V2 হল ১০০। আমাদের অন্তিম চাপ বা P2 বের করতে হবে। আর অঙ্কের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, একই তাপমাত্রায়। এর মানেই হল উষ্ণতা স্থির।
আর উষ্ণতা স্থির মানে আমাদের বয়েলের সূত্র ব্যবহার করতে হবে। সমীকরণটা হল P1V1 সমান P2V2। একদম। আমাদের যেহেতু P2 বের করতে হবে, তাই ফর্মুলাটা একটু সাজিয়ে নিলে দাঁড়ায় P2 সমান P1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2। আচ্ছা, তাহলে মানগুলো বসালে দাঁড়াচ্ছে 800 ইন্টু 80 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেট করলে খুব সহজেই উত্তর বেরিয়ে আসে 640 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। হ্যাঁ, আমি এই ক্যালকুলেশনের চেয়েও রেজাল্টের পেছনের লজিকটা বেশি পছন্দ করছি। খেয়াল করে দেখো, আমাদের আয়তন 80 থেকে বেড়ে 100 হয়েছে। রাইট। বয়েলের সূত্র অনুযায়ী আয়তন বাড়লে চাপ কমার কথা, আর আমাদের রেজাল্টেও প্রাথমিক চাপ 800 থেকে কমে 640 হয়ে গেল। একদম। রেজাল্টটা লজিক্যালি বয়েলের সূত্রকে সমর্থন করছে কিনা সেটা এভাবে মিলিয়ে নেওয়াটা খুব ভালো একটা অভ্যাস। এতক্ষণ তো আমরা দেখলাম উষ্ণতা স্থির রেখে চাপের সাথে আয়তনের সম্পর্ক, হুম কিন্তু যদি আমরা উল্টোটা করি? হুম উল্টোটা মানে? ধরো আমি একটা বেলুনকে কড়া রোদে ফেলে রাখলাম। ভেতরের চাপ তো প্রায় একই আছে, কিন্তু তাপমাত্রার কারণে বেলুনটা ফুলে গিয়ে ফেটে যায়। এখানে কি হচ্ছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জ্যাক চার্লস বিভিন্ন গ্যাসের ওপর স্থির চাপে তাপমাত্রার পরিবর্তনের প্রভাব নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করেন, আর তার থেকেই বেরিয়ে আসে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের শর্তগুলো তাহলে বয়েলের ঠিক উল্টো, তাই না? এখানে চাপ আর ভর স্থির। হ্যাঁ। চার্লসের সূত্র বলছে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। দাঁড়াও, এই জায়গাটা একটু কনফিউজিং। আমি যদি কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াই, তাহলে কি তার বর্তমান আয়তনের 1/273 অংশ বাড়বে? না, এখানেই আসল টুইস্ট। বর্তমান আয়তনের নয়, গ্যাসটার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল সবসময় সেই 0 ডিগ্রির আয়তনেরই 1/273 অংশ বাড়বে বা কমবে। ও আচ্ছা। এই 0 ডিগ্রির রেফারেন্স পয়েন্টটা খুব জরুরি। আর এই যে 1/273 ভগ্নাংশটার কথা বলা হলো, একে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বা ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট। কিন্তু একটা জিনিস ভাবছি, এই 1/273 সংখ্যাটা কি সব গ্যাসের জন্যই সমান? মানে ভারী কার্বন ডাই অক্সাইড আর হালকা হাইড্রোজেন সবার ক্ষেত্রেই কি আয়তন ঠিকই একই ভগ্নাংশে বদলাবে? হ্যাঁ, এটাই চার্লসের সূত্রের সবচেয়ে বড় বিউটি। তুমি যেই আদর্শ গ্যাসই নাও না কেন, চাপ স্থির রাখলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য তার আয়তন ওই 0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ করেই বদলাবে। মানে আমি যদি প্রতিবার 1 ডিগ্রি করে উষ্ণতা বাড়াই, তাহলে ওই 1/273 অংশ করে আয়তন যোগ হতে থাকবে? একদম আর যদি উষ্ণতা কমাই, তাহলে ওই পরিমাণ আয়তন বিয়োগ হতে থাকবে? ঠিক তাই। গাণিতিকভাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি V0 হয়, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে VT সমান V0 ইন্টু ব্র্যাকেটের ভেতর 1 প্লাস T/273। আর উষ্ণতা কমালে প্লাসের জায়গায় মাইনাস হবে? হ্যাঁ। ওয়েট এই ইকুয়েশনটা থেকে তো একটা সাংঘাতিক ব্যাপার বেরিয়ে আসছে। কিরকম? যদি প্রতি ডিগ্রি তাপমাত্রা কমানোর জন্য আয়তন কমতে থাকে, আর আমি যদি তাপমাত্রা কমাতে কমাতে -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাই, তাহলে কি হবে? ভেবে দেখো। সমীকরণে টি এর জায়গায় 273 বসালে তো ব্র্যাকেটের ভেতরটা 1 - 273/273 হয়ে যায়, মানে 1 থেকে 1 বিয়োগ করলে 0। হ্যাঁ, আর V0-র সাথে 0 গুণ করলে অন্তিম আয়তন VTও 0 হয়ে যায়। তার মানে -273 ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে 0 হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? পদার্থবিজ্ঞান বলছে গ্যাসটার কোনো আয়তনই থাকবে না। ম্যাথামেটিক্স তো সেটাই বলছে। গ্যাসটা কি জাদুর মতো ভ্যানিশ হয়ে যাবে? অস্তিত্ব মুছে যাবে? এটা তো কল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছে। এটা সত্যি একটা মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট। বিজ্ঞানের ভাষায় এই -273 ডিগ্রি তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। কিন্তু বাস্তবে কি গ্যাস ভ্যানিশ হয়ে যায়? না, বাস্তবে গ্যাস ভ্যানিশ হয়ে যায় না। থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে এখানেই পার্থক্য। তাহলে বাস্তবে কি ঘটে?
বাস্তবে তাপমাত্রা এতটা কমানোর অনেক আগেই যে কোনো গ্যাস তরলে বা কঠিনে রূপান্তরিত হয়ে যায়। আর আমরা তো জানি যে চার্লসের সূত্র বা বয়েলের সূত্র এগুলো শুধুমাত্র গ্যাসীয় অবস্থার জন্যই প্রযোজ্য। ও, গ্যাস যখন তরল হয়ে গেল তখন আর এই সূত্র কাজ করবে না। বুঝতে পেরেছি। মানে এই সূত্র অনুযায়ী আয়তন শূন্য হওয়ার বিষয়টা একটা ম্যাথমেটিক্যাল লিমিট বা তাত্ত্বিক ধারণা মাত্র। বাস্তবে সেখানে পৌঁছানোর আগেই গ্যাসের অস্তিত্বটাই অন্য ফর্মে বদলে যায়। একদম ঠিক। এবার এই চার্লসের সূত্রের গ্রাফটা যদি দেখি, মানে আয়তন বা ভি বনাম উষ্ণতা বা টি এর লেখচিত্র। আমি গেস করছি এটা একটা সরল রেখা হবে, কারণ আমরা তো দেখলাম উষ্ণতা বাড়লে আয়তন সমানুপাতিক হারে বাড়ছে। ঠিক ধরেছ, ভিটি লেখচিত্র একটি সরল রেখা, কিন্তু এই গ্রাফটার একটা স্পেশাল দিক আছে। কি সেটা? তুমি যদি এই সরল রেখাটাকে পেছনের দিকে মানে ঋণাত্মক উষ্ণতার দিকে বর্ধিত করো, তাহলে দেখবে সেটা এক্স অক্ষকে অর্থাৎ উষ্ণতা অক্ষকে ঠিক -273 পয়েন্টে গিয়ে ছেদ করছে। আর এক্স অক্ষকে ছেদ করা মানে সেখানে ওয়াই অক্ষের মান 0। হ্যাঁ, তার মানে গ্রাফটাও প্রমাণ করে দিচ্ছে যে -273 তাপমাত্রায় আয়তন 0 হয়ে যায়। ইকুয়েশন আর গ্রাফ একে অপরের সাথে পারফেক্টলি সিঙ্ক করছে। হ্যাঁ, এটাই বিজ্ঞানের সৌন্দর্য, সব দিক থেকে লজিক মিলে যায়। একটা বিষয় খেয়াল করিয়াও, বয়েল হোক বা চার্লস, দুটো সূত্রতেই নির্দিষ্ট ভরের কথাটা বারবার জোর দিয়ে বলা হয়েছে। এর কারণটা কি? ভর স্থির না রাখলে কি এমন সমস্যা হতো? সমস্যাটা হলো গ্যাসের চাপ এবং আয়তন। এই দুটো বিষয়ই কিন্তু গ্যাসের ভরের ওপর মারাত্মকভাবে নির্ভর করে। ভর বাড়লে চাপ বা আয়তন দুটোই বদলে যেতে পারে। আচ্ছা, তাই আমরা যখন শুধু উষ্ণতা আর আয়তনের সম্পর্ক মাপতে চাইছি, তখন বাকি সবকিছু মানে চাপ এবং ভরকে স্থির রাখা বাধ্যতামূলক। নইলে আমরা বুঝতেই পারব না যে আয়তনটা ঠিক কার জন্য বদলাচ্ছে, উষ্ণতার জন্য নাকি ভরের জন্য। একদম। বিজ্ঞানের ভাষায় একে বলে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। মানে আমি যে বিষয়টা টেস্ট করতে চাই শুধু সেটাকে পরিবর্তন করব, আর বাকি সমস্ত ভেরিয়েবলগুলোকে লক করে দেব। একদম সঠিক সায়েন্টিফিক মেথড। আলোচনা তো প্রায় শেষের দিকে। চলো আমরা যা যা জানলাম তার একটা কুইক সামারি করে নিই। অবশ্যই। আজ আমরা মূলত দুটো জিনিস শিখলাম। প্রথমত, বয়েলের সূত্র, যেখানে উষ্ণতা ও ভর স্থির থাকে। আমরা দেখলাম যে চাপ বাড়ালে আয়তন কমে, অর্থাৎ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর অণুগুলোর ধাক্কার লজিকটাও জানলাম। এর পিভি গ্রাফটা হয় সমপরাবৃত্ত। হ্যাঁ, আর দ্বিতীয়ত চার্লসের সূত্র, যেখানে চাপ ও ভর স্থির থাকে। এখানে দেখলাম প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতার আয়তনের 1/273 অংশ করে বাড়ে বা কমে। আর এখান থেকেই আমরা পেলাম সেই রহস্যময় পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রির ধারণা, যেখানে তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন 0 হয়ে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দুটো সূত্রেই কিন্তু গ্যাসের ভর স্থির রাখাটা অত্যাবশ্যকীয় শর্ত। আজকের আলোচনাটা সত্যি দারুণ ছিল, কিন্তু সবশেষে একটা ভাবার মতো প্রশ্ন রেখে যাই। আজ আমরা দেখলাম চাপ স্থির থাকলে কি হয় আর উষ্ণতা স্থির থাকলে কি হয়। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে অনেক সময় কোনো কন্ডিশনই স্থির থাকে না। ভেবে দেখো তো, যদি চাপ, আয়তন আর উষ্ণতা তিনটেই একসাথে পরিবর্তন হয়, তখন কি হবে? খুব ভালো একটা পয়েন্ট। তখন এই দুটো সূত্রকে মিলিয়ে কি নতুন সমীকরণ তৈরি হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। আর এটাই হলো আমাদের পরবর্তী আলোচনার বিষয়, আদর্শ গ্যাস সমীকরণ। একদম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভাবো তো, গ্রীষ্মের একদম ভর দুপুর, তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, চারিদিকের রাস্তাঘাট রোদে একেবারে পুড়ছে, আর হঠাৎ বিকট একটা শব্দ, সাইকেলের টায়ার ফেটে একেবারে চৌচির। কিন্তু কেন? মানে রাস্তায় কোনো কাঁটা ছাড়াই এমনি এমনি ব্রাস্ট করলো। একদম। আর এই কেনর উত্তর খুঁজতেই মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে তোমাদের আজ স্বাগত। আমরা দেখব কিভাবে বিজ্ঞানী কেলভিন সেলসিয়াস স্কেলের সীমাবদ্ধতা দূর করে নতুন স্কেল তৈরি করলেন। সাথে থাকছে চার্লসের সূত্রের নতুন রূপ, বয়েল ও চার্লসের যুগলবন্দি। আর সবশেষে আদর্শ ও বাস্তব গ্যাসের আসল সত্যি। তো শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস স্কেল তো ছিলই,
জলের হিমাঙ্ক 0 ডিগ্রি আর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। বেশ সহজ হিসেব। হ্যাঁ, দৈনন্দিন কাজে বেশ সুবিধাজনক। তাহলে হঠাৎ করে বিজ্ঞানী কেলভিনের নতুন একটা স্কেল বানানোর দরকার পড়ল কেন? আসলে সমস্যাটা সেলসিয়াসের কার্যকারিতায় ছিল না, সমস্যাটা ছিল তার বেস বা ভিত্তির উপর। আচ্ছা, ভিত্তি বলতে? মানে সেলসিয়াস স্কেল তো জলের উপর নির্ভরশীল, কিন্তু বিজ্ঞানীরা দেখলেন গ্যাসের আচরণ জলের ধর্মকে একেবারে তোয়াক্কা করে না। ও আচ্ছা। হ্যাঁ, কেলভিন এমন একটা স্কেল তৈরি করতে চাইলেন যা মহাবিশ্বের এক মৌলিক সত্যের উপর দাঁড়িয়ে থাকবে, কোনো নির্দিষ্ট পদার্থের উপর নয়। খেয়াল করো, তার মানে উনি জলকে সরিয়ে গ্যাসকে গবেষণার কেন্দ্রে নিয়ে এলেন। কিন্তু কাজটা করলেন কিভাবে? উনি স্থির চাপে বিভিন্ন গ্যাসের ভিটি লেখচিত্র মানে আয়তন আর উষ্ণতার গ্রাফ আঁকলেন। আচ্ছা, উষ্ণতা বাড়লে তো আয়তন বাড়ে, তাই গ্রাফটা নিশ্চয়ই সরল রেখা হয়েছিল? একদম ঠিক, সরল রেখাই হয়েছিল। কিন্তু আসল চমকটা এলো এরপর। কি চমক? উনি দেখলেন গ্রাফের সরল রেখাগুলোকে যদি পেছনের দিকে মানে উষ্ণতা কমার দিকে বাড়ানো হয়, তবে প্রতিটি রেখাই উষ্ণতা অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। আর সেই বিন্দুটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসটা অক্সিজেন হোক বা নাইট্রোজেন, সবার ক্ষেত্রেই মানটা এক। একটু দাঁড়াও, এই জায়গাটা একটু গভীরভাবে ভাবা দরকার। বলো। গ্রাফের রেখা পেছনের দিকে গিয়ে অক্ষকে ছেদ করছে, এর মানে তো এই দাঁড়ায় যে -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে গ্যাসের আয়তন পুরোপুরি শূন্য হয়ে যাবে। ঠিক তাই। কিন্তু এটা কিভাবে সম্ভব? গ্যাস তো একটা পদার্থ, উষ্ণতা কমালে আয়তন কি ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যেতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে গ্যাসের আণবিক গঠনের মধ্যে। মানে ওই অণুগুলোর ছোটাছুটির মধ্যে? হ্যাঁ, অণুগুলোকে একটা বাক্সের ভেতর এক ঝাঁক রাগী মৌমাছির মতো ভাবতে পারো। তারা ক্রমাগত দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। আর উষ্ণতা হলো ওই মৌমাছিগুলোর ছোটাছুটি করার গতির পরিমাপ। উষ্ণতা বেশি মানে তারা প্রচণ্ড বেগে ছুটছে, আয়তন বাড়াচ্ছে। তার মানে আমি যখন গ্যাসটাকে ঠান্ডা করছি, তখন আমি আসলে অণুগুলোর গতি বা কাইনেটিক এনার্জি কেড়ে নিচ্ছি। একদম। উষ্ণতা যত কমছে, অণুগুলো তত ধীর হয়ে যাচ্ছে। তারা দেওয়ালে আর জোরে ধাক্কা দিতে পারছে না। ওহ, আর এভাবে শক্তি কেড়ে নিতে নিতে -273 ডিগ্রিতে পৌঁছালে তাত্ত্বিকভাবে অণুগুলোর আর কোনো গতিই থাকে না। রাইট। মৌমাছিগুলো যেন জমে গিয়ে মেঝেতে পড়ে যায়, তারা আর কোনো নড়াচড়াই করে না। আর যেহেতু তারা একে অপরকে দূরে ঠেলে রাখে না, তাই গাণিতিকভাবে তাদের আয়তন শূন্য ধরা হয়। ঠিক ধরেছ। আর একেই বলে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো। কিন্তু বাস্তবে কি সত্যিই আমরা কোনো গ্যাসের আয়তন শূন্য হতে দেখতে পারি? না, বাস্তবে এটা সম্ভব নয়। কারণ এই চরম শীতলতায় পৌঁছানোর অনেক আগেই যে কোনো গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, আর তরল বা কঠিনের আয়তন তো শূন্য হয় না। ঠিক, কিন্তু তাত্ত্বিকভাবে মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা হওয়া আর সম্ভব নয়। গতির চেয়ে স্থির আর তো কিছু হতে পারে না। অবিশ্বাস্য একটা ধারণা। আর এই উপলব্ধি থেকেই তো কেলভিন তার নতুন স্কেলটা বানালেন, তাই না? একদম। উনি সেলসিয়াসের এই -273 ডিগ্রিকেই তার নতুন স্কেলের শূন্যবিন্দু মানে 0 কেলভিন হিসেবে ধরে নিলেন। তাহলে তো সেলসিয়াসের সাথে কেলভিন স্কেলের সম্পর্কটা খুব সোজা হয়ে গেল। হ্যাঁ, ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। মানে সেলসিয়াসের মানের সাথে শুধু 273 যোগ করে দিলেই আমরা কেলভিন বা পরম স্কেলের পাঠ পেয়ে যাব। রাইট। আর তোমাদের সুবিধার জন্য বলে রাখি, ফারেনহাইট স্কেলে এই পরম শূন্যের মান হল -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা নোট করে রাখা ভালো। তাহলে এখান থেকে চার্লসের সূত্রকে নতুন এই কেলভিন স্কেলের সাহায্যে কিভাবে লেখা যায়, এখানেই আসল মজাটা। সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রটা বেশ খটমটে ছিল। ওই যে ভগ্নাংশের হিসেব, প্রতি 1 ডিগ্রিতে 1/273 অংশ বাড়ে। হ্যাঁ, শুনতেই মাথা ঘুরে যায়। কিন্তু কেলভিন স্কেলের সমীকরণটা দাঁড়ায় V1/T1 সমান V2/T2, অর্থাৎ V প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। দারুণ। এর মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সরাসরি সমানুপাতিক। একদম। উষ্ণতা দ্বিগুণ করলে আয়তনও দ্বিগুণ হবে। কোনো জটিল ভগ্নাংশ নেই। তাহলে পরম উষ্ণতা আর আয়তনের ভিটি গ্রাফটা কেমন দেখতে হবে? এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে, 0 কেলভিন থেকে শুরু হয়ে ওপরের দিকে উঠবে। তবে ওই যে একটু আগে বললে শূন্যতে পৌঁছানোর আগেই গ্যাস তরল হয়ে যায়, এটা গ্রাফ আঁকার সময়ও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একদম ঠিক।
এবার চলো ইন্ট্রো সেই সাইকেলের টায়ার ফাটার ঘটনায় ফেরা যাক। এই চার্লসের নতুন সূত্র দিয়ে ওটা কিভাবে ব্যাখ্যা করা যায়? খুব সহজে। গ্রীষ্মের দুপুরে রাস্তায় যখন সাইকেল চলে, ঘর্ষণের ফলে টায়ারের ভেতরের বায়ুর উষ্ণতা বাড়ে। মানে পরম উষ্ণতা বা ক্যাপিটাল টি বাড়তে থাকে। রাইট। আর সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি হওয়ায় ভেতরের গ্যাসীয় অণুগুলোর আয়তনও সমানুপাতিক হারে বাড়তে চায়। কিন্তু টায়ার তো আর বেলুনের মতো ইচ্ছে মতো ফুলতে পারে না, তার তো একটা লিমিট আছে। ঠিক তাই, আয়তন বাড়তে না পেরে ওই উত্তপ্ত বায়ু টায়ারের দেওয়ালে প্রচণ্ড চাপ দেয়, অণুগুলো পাগলের মতো ধাক্কা মারে। আর রাবারের দুর্বল জায়গা পেলেই বিকট শব্দে ব্রাস্ট। চার্লসের ছোট্ট সূত্রটা বাস্তবে কতটা শক্তিশালী এটা তার সেরা উদাহরণ। একটা গাণিতিক উদাহরণ দিলে স্টুডেন্টদের আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, চলো একটা অঙ্ক করা যাক। ধরো ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ৫০০ ঘন সেন্টিমিটার। আচ্ছা। এখন ওই গ্যাসটার আয়তন দ্বিগুণ মানে ১০০০ ঘন সেন্টিমিটার করতে হলে উষ্ণতা কত হবে? এটা খুব সোজা। প্রথমে ২৭ ডিগ্রিকে কেলভিনে নিতে হবে। ২৭ প্লাস ২৭৩ মানে ৩০০ কেলভিন। এটা আমাদের T1। রাইট। এবার আয়তন দ্বিগুণ হচ্ছে, মানে V2/V1 এর মান ২। সূত্র অনুযায়ী T2 হবে ৩০০ × ২ মানে ৬০০ কেলভিন। আর ৬০০ কেলভিনকে সেলসিয়াসে ফেরাতে হলে ২৭৩ বিয়োগ করতে হবে। উত্তর আসবে ৩২৭ ডিগ্রি সেলসিয়াস। একদম পারফেক্ট। তবে বাস্তব জগতে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এতক্ষণ আমরা দেখলাম চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, কিন্তু প্রকৃতিতে তো সবসময় এমন আদর্শ অবস্থা থাকে না। হ্যাঁ, বাস্তবে তো কোনো গ্যাসের শুধু চাপ বা শুধু উষ্ণতা আলাদা করে বদলায় না। ধরো একটা ওয়েদার বেলুন বা আবহাওয়া মাপার বেলুন, এটা যখন আকাশে ওড়ে যত ওপরে ওঠে বায়ুর চাপ তত কমে, আবার চারপাশের তাপমাত্রাও তো কমতে থাকে। ঠিক বলেছ। এখানে তো চাপ আর উষ্ণতা দুটোই একসাথে পাল্টাচ্ছে, তখন আমরা কি করব? এই ধরনের জটিল পরিস্থিতির জন্যই বিজ্ঞানীদের বয়েল এবং চার্লসের সূত্রকে একসাথে মেলাতে হয়েছিল, যাকে আমরা বলি বয়েল ও চার্লসের সমন্বিত রূপ। এই সমন্বয়টা অনেকটা দড়ি টানাটানি খেলার মতো, তাই না? হ্যাঁ, দারুণ উপমা। দেখো, ওয়েদার বেলুন ওপরে উঠলে চাপ কমে। বয়েলের সূত্র বলছে চাপ কমলে আয়তন বাড়তে চায়। মানে বেলুনটা বড় হতে চাইছে। আবার চার্লসের সূত্র বলছে তাপমাত্রা কমলে আয়তন সংকুচিত হতে চায়। মানে একদিকে চাপ কমে বেলুনটাকে ফোলাতে চাইছে, অন্যদিকে তাপমাত্রা কমে তাকে চুপসে দিতে চাইছে। একদম। আর এর চূড়ান্ত ফলাফল বের করতে আমরা অঙ্কের যৌক্তিক ভেদের নিয়ম বা জয়েন্ট ভ্যারিয়েশন প্রয়োগ করি। বয়েলের সূত্র V প্রপোর্শনাল টু 1/p আর চার্লসের সূত্র V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এই দুটোকে মেলালে আমরা পাই V প্রপোর্শনাল টু T/P। ও আচ্ছা, আর সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক ধরলাম K বসালে সমীকরণটা দাঁড়ায় PV সমান KT। বা বলা যায় P1V1/T1 সমান P2V2/T2। এই সমীকরণটা মহাকাশ গবেষণা থেকে ইঞ্জিনিয়ারিং সব জায়গায় জাদুর মতো কাজ করে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ওই যে ধ্রুবক K এর কথা বললে, ওটার মান কিসের উপর নির্ভর করে? ভালো পয়েন্ট। K এর মান কিন্তু সব গ্যাসের জন্য এক নয়। এটা নির্ভর করে গ্যাসের ভর, চাপ, আয়তন ও তাপমাত্রার এককের ওপর। চলো চট করে একটা গাণিতিক উদাহরণ দিয়ে দিই। ধরো ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং ১০৮ সেন্টিমিটার চাপে ২৫৬ ঘন সেন্টিমিটার একটা গ্যাস আছে। একে 0 ডিগ্রি সেলসিয়াস ও ৭৬ সেন্টিমিটার চাপে মানে STP-তে নিয়ে গেলে আয়তন কত হবে? জাস্ট সমীকরণে মান বসাতে হবে। P1 ১০৮, V1 ২৫৬ আর T1 হল ৩০ প্লাস ২৭৩ মানে ৩০৩ কেলভিন। আর P2 হল ৭৬, T2 হল 0 প্লাস ২৭৩ মানে শুধু ২৭৩ কেলভিন। V2 বের করতে হবে। ঠিক। ক্যালকুলেশন করলে V2 এর মান আসবে ৩২৭.৭৭ ঘন সেন্টিমিটার। দারুণ, কিন্তু আমার একটা বড় খটকা লাগছে। কি খটকা? এটার সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় জুড়ে আছে। আমরা এতক্ষণ খাতায় কলমে PV সমান KT সমীকরণ বানালাম, কিন্তু চারপাশের আসল গ্যাসগুলো কি সত্যি সত্যি এটা মেনে চলে? হ্যাঁ, এই প্রশ্নটাই আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট। সত্যি বলতে, যারা সব অবস্থায় PV সমান KT পুরোপুরি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলে। আচ্ছা। কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় সত্যিটা হলো মহাবিশ্বে এমন কোনো গ্যাসের অস্তিত্বই নেই
একটু দাঁড়াও, তার মানে এতক্ষণ আমরা যে নিখুঁত সমীকরণ নিয়ে কথা বললাম সেটা পুরো কাল্পনিক? অনেকটা সেরকমই। আদর্শ গ্যাস হলো ভিডিও গেমে ইজি মোডে খেলার মতো, যেখানে ঘর্ষণ বা বাধা নেই। ও, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের চারপাশের অক্সিজেন, নাইট্রোজেন এরা হলো বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। এরা এই সমীকরণ নিখুঁতভাবে মানে না। কিন্তু কেন মানে না? খাতায় কলমে যখন এত সুন্দর মিলছে, তখন বাস্তব গ্যাসগুলো কোথায় বেঁকে বসছে? বেঁকে বসার কারণটা অণুগুলোর স্বভাবে। আদর্শ গ্যাসে আমরা ধরে নিই অণুগুলোর নিজস্ব কোনো আয়তন নেই আর তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। কিন্তু বাস্তবে তো অণুগুলোর একটা নির্দিষ্ট আকার আছে, আর কাছাকাছি এলে তাদের মধ্যে আকর্ষণ বলও কাজ করে, তাই না? বাস্তব গ্যাসগুলো নাকি একটা বিশেষ শর্তে একদম আদর্শ গ্যাসের মতো ভান করতে পারে। সেই শর্তটা কি? হ্যাঁ, এটা একটা দারুণ ফিজিক্স হ্যাক। বাস্তব গ্যাসগুলো কেবল একটা শর্তেই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। আচ্ছা, নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা, এই পরিবেশ তৈরি হলে অণুগুলোর সাথে ঠিক কি হয়? এটাকে একটা বিশাল স্টেডিয়ামের সাথে তুলনা করো। ধরো, একটা বিশাল ফাঁকা স্টেডিয়ামে মাত্র 5 জন মানুষ প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে। উম, এখানে স্টেডিয়ামটা হলো পাত্র। নিম্নচাপের কারণে মানুষের সংখ্যা খুব কম, আর উচ্চ উষ্ণতার কারণে তারা প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে। ওহ আচ্ছা, যেহেতু তারা মাত্র 5 জন এবং বিশাল স্টেডিয়ামে ছড়িয়ে আছে, তাই তাদের কাছাকাছি এসে আকর্ষণ করার সুযোগ প্রায় নেই বললেই চলে। একদম। আর ওই বিশাল স্টেডিয়ামের তুলনায় ওই 5 জন মানুষের নিজস্ব আয়তন এতটাই নগণ্য যে সেটাকে শূন্য ধরে নিলেও হিসেবের কোনো ক্ষতি হয় না। নিখুঁত বলেছ। ঠিক এই কারণেই ওই চরম অবস্থায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো পিভি সমান কেটি সমীকরণ মেনে চলতে শুরু করে। ঠিক তাই। কি চমৎকার একটা কনসেপ্ট! আমরা সুবিধামতো পরিবেশ তৈরি করে প্রকৃতির গ্যাসগুলোকেও গাণিতিক নিয়মে বেঁধে ফেলতে পারি। হ্যাঁ, বিজ্ঞান এভাবেই কাজ করে। দারুণ একটা ক্লাস হলো আজকে। চট করে একবার 10 সেকেন্ডে রিক্যাপ করে নিই। হ্যাঁ, শিওর। আমরা জানলাম সেলসিয়াসের সীমাবদ্ধতা থেকে কিভাবে -273 ডিগ্রিতে পরম শূন্য উষ্ণতা আর কেলভিন স্কেল এলো। তারপর দেখলাম চার্লসের নতুন রূপ, ভি প্রপোর্শনাল টু টি, আর সেটা দিয়ে সাইকেলের টায়ার ফাটার রহস্য। এরপর ওয়েদার বেলুনের উদাহরণ দিয়ে বয়েল ও চার্লসের দড়ি টানাটানি থেকে পিভি সমান কেটি সমীকরণ। আর সবশেষে বাস্তব গ্যাস কেবল উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। একদম। এবার তোমাদের জন্য একটা চিন্তাভাবনা করার মতো প্রশ্ন দিয়ে আজকের পর্ব শেষ করি। হ্যাঁ, স্টুডেন্টসদের ব্রেনস্টর্মিং দরকার। আজকের আলোচনা থেকে দেখলাম বাস্তব গ্যাস উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে আদর্শ আচরণ করে, কিন্তু পরিস্থিতি যদি উল্টো হয়, ধরো খুব উচ্চচাপে, বাস্তব গ্যাসগুলো তো আর পিভি সমান কেটি সমীকরণ মানবে না। একদমই না। তাহলে ভেবে দেখো তো, ওই চরম উচ্চচাপে বাস্তব গ্যাসগুলোর সঠিক আচরণ বোঝার জন্য বিজ্ঞানীদের কি এই সমীকরণটাকে একটু পাল্টে নতুন কোনো সমীকরণ বানাতে হয়েছিল? দারুণ প্রশ্ন। এই নিয়ে তোমরা একটু ভেবে দেখতে পারো, বই ঘাঁটতে পারো। আর আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো আমাদের এই আণবিক সফর এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সাধারণত আমাদের মনে হয় জলীয় বাষ্প বা ময়েশ্চার থাকলে বাতাস বোধহয় ভারী হয়ে যায়, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। আর্দ্র বায়ু আসলে শুষ্ক বায়ুর চেয়ে হালকা। কেন আর্দ্র বায়ুর রহস্যটা তো ভেদ করবই, তার সাথে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে শুরু করে গেই-লুসাকের সূত্র আর শেষে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT কিভাবে আসে সেটা নিয়েও কথা বলবো। একদম তাই। আর গ্যাসের এই বড় সমীকরণগুলোতে যাওয়ার আগে আয়তন আর অণুর সংখ্যার বেসিক সম্পর্কটা বোঝা খুব দরকার। মানে মোলার আয়তনের কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। মোলার আয়তন নামটা শুনলে একটু কঠিন মনে হয় বটে, কিন্তু ব্যাপারটা খুব সোজা, তাই না? হ্যাঁ, খুব সোজা। ধরো, নির্দিষ্ট উষ্ণতা আর চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক যাই হোক না কেন, তার ঠিক 1 মোল অণুর আয়তনকেই আমরা মোলার আয়তন বলি। আচ্ছা। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই আয়তনের মান গ্যাসের প্রকৃতির উপর একেবারেই নির্ভর করে না। দাঁড়াও, এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে। মানে হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুগুলোর আকার আর ভর তো একদম আলাদা, একটা হালকা একটা ভারী। তাহলে দুটো আলাদা গ্যাসের 1 মোলের আয়তন সমান হয় কি করে? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছ।
আসলে বিজ্ঞানীরা খেয়াল করে দেখলেন যে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো গ্যাসের মোলার আয়তনের মান সমান হয়, আর মানটা হলো 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। বাপরে, সব গ্যাসের ক্ষেত্রেই 22.4 লিটার। একদম। এর কারণ হলো গ্যাসের আয়তন বলতে কিন্তু অণুগুলোর নিজস্ব আয়তনকে বোঝায় না, বোঝায় গ্যাসটা পাত্রের যতটা ফাঁকা জায়গা জুড়ে ঘুরে বেড়াচ্ছে সেই অধিকৃত অঞ্চলকে। ও আচ্ছা, মানে ব্যাপারটা অনেকটা একটা বিশাল ক্লাসরুমের মতো। ক্লাসরুমে যদি 50 জন স্টুডেন্ট দৌড়াদৌড়ি করে, তাহলে ক্লাসরুমের পুরো আয়তনটাই হলো ওই স্টুডেন্টদের অধিকৃত আয়তন। স্টুডেন্টরা নিজেরা শারীরিকভাবে ঠিক কতটা জায়গা নিল সেটা ম্যাটার করে না। একদম পারফেক্ট এক্সাম্পল। অণুগুলোর নিজস্ব যে আয়তন তা পুরো পাত্রের বিশাল ফাঁকা আয়তনের তুলনায় এতটাই নগণ্য যে সেটাকে হিসাবেই ধরা হয় না। আর ঠিক এই কনসেপ্টের ওপর ভিত্তি করেই 1811 সালে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার যুগান্তকারী প্রকল্পটা দিয়েছিলেন। আচ্ছা, সেই প্রকল্পটা ঠিক কী ছিল? তিনি বলেছিলেন যে একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান থাকে। মানে ধরো যদি 3টে আলাদা পাত্রে আমরা হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখি, আর সবগুলোর আয়তন যদি ভি হয়, তাহলে কি সব পাত্রেই অণুর সংখ্যা একদম সমান হবে? হ্যাঁ, ঠিক তাই। যদি ওই ভি আয়তনের হাইড্রোজেনে এক্সটি অণু থাকে, তাহলে বাকি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডেও ঠিক এক্সটি করেই অণু থাকবে। বাহ, এটা তো দারুণ একটা ব্যাপার। কিন্তু ইতিহাস ঘাঁটলে তো দেখা যায় সেই সময় বিজ্ঞানীদের মধ্যে অণু আর পরমাণু নিয়ে বেশ একটা কনফিউশন ছিল। ছিল তো বটেই। অ্যাভোগাড্রোই প্রথম খুব ক্লিয়ারলি অণু আর পরমাণুর পার্থক্যটা বুঝিয়েছিলেন। তিনি বললেন, মৌলিক গ্যাসের ক্ষুদ্রতম কণা পরমাণু হলেও তারা স্বাধীনভাবে থাকতে পারে না। তারা জুড়ে গিয়ে স্বাধীন সত্তা বিশিষ্ট যে কণা তৈরি করে সেটাই হলো অণু। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে ব্যাপারটা ভাবা যাক। ধরো N2+3H2 থেকে 2NH3 তৈরি হচ্ছে। মানে 1 আয়তন নাইট্রোজেন আর 3 আয়তন হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, এখানে আয়তনের অনুপাত হল 1:3:2। এবার নাইট্রোজেনের আয়তন ভি আর তাতে অণুর সংখ্যা এক্স ধরলে হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 3V আর তাতে অণু থাকবে 3xt। আচ্ছা, আর উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন যেহেতু 2V, তাই তাতে অণু থাকবে 2xt। কিন্তু এখানেই তো আমার একটা খটকা লাগছে। যদি XT নাইট্রোজেন অণুর আয়তন V হয় আর 3XT হাইড্রোজেনের 3V হয়, তাহলে দুটো মিলে মোট আয়তন তো V+3V মানে 4V হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2V আয়তনের। আয়তন তো এখানে সংরক্ষিত হলো না। আপাতদৃষ্টিতে এটা অ্যাভোগাড্রো প্রকল্পের বিরোধী মনে হতেই পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখবে এখানে কোনো অসঙ্গতি নেই। কিভাবে? ওই যে আগেই বললাম, গ্যাসের আয়তন মানে পাত্রের অধিকৃত ফাঁকা জায়গার আয়তন। বিক্রিয়ার আগে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অণুগুলো আলাদা আলাদাভাবে যতটা জায়গা দখল করেছিল, বিক্রিয়ার পর তাদের ভেতরের পরমাণুগুলো ভেঙে গিয়ে নিজেদের নতুনভাবে সাজিয়ে অ্যামোনিয়ার অণু তৈরি করে। মানে অনেকটা লিগো ব্লকের মতো ব্যাপারটা, তাই তো? পুরনো স্ট্রাকচার ভেঙে নতুন স্ট্রাকচার বানানো হলো। একদম ঠিক। এই নতুন অ্যামোনিয়ার অণুগুলো এবার যেটুকু জায়গা দখল করে ঘুরে বেড়াচ্ছে সেটাই ওই 2B আয়তন। অণুর সংখ্যার যোগফল আর তাদের অধিকৃত জায়গার যোগফল এক জিনিস নয়। কনসেপ্টে এবার একদম ক্লিয়ার হলো। আর এই কারণেই তো অ্যাভোগ্যাড্রোর এই ধারণা অন্যান্য রাসায়নিক সূত্রকেও খুব সুন্দরভাবে প্রমাণ করে, তাই না? যেমন ধরো গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। ঠিক বলেছ। গে-লুসাকের সূত্রটা প্রথমে একটু মনে করিয়ে দিই। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলো সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। আচ্ছা, আর বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তবে সেটিও ওই একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়কগুলোর আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। এখন স্টুডেন্টদের মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে অ্যাভোগ্যাড্রোর সূত্র দিয়ে এই গে-লুসাকের সূত্র প্রমাণ করা যায়? প্রমাণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, চলো ধাপে ধাপে দেখা যাক। ধরা যাক এ গ্যাসের X সংখ্যক অণু বি গ্যাসের Y সংখ্যক অণুর সাথে বিক্রিয়া করে সি গ্যাসের Z সংখ্যক অণু তৈরি করল। আর এখানে X, Y আর Z তো পূর্ণ সংখ্যা হবেই, কারণ অণু তো আর অর্ধেক বা ভগ্নাংশে ভাঙতে পারে না। একদম।
এবার অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আমরা ধরে নিই সেই সমান আয়তনটা হলো ভি আর অণুর সংখ্যা হলো এন, মানে এন সংখ্যক অণু থাকলেই তার আয়তন হবে ভি। ওকে। তাহলে এবার ঐকিক নিয়মে ভাবো, এ গ্যাসের ওই এক্স সংখ্যক অণুর আয়তন কত হবে? সেটা হবে ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই এন, মানে ভি এক্স এন। আচ্ছা, একইভাবে তাহলে বি গ্যাসের ওয়াই সংখ্যক অণুর আয়তন হবে VYN, আর বিক্রিয়াজাত সি গ্যাসের জেড সংখ্যক অণুর আয়তন হবে VZN। একদম তাই। এবার যদি আমরা এদের অনুপাত করি তাহলে দাঁড়ায় VXN অনুপাত VYN অনুপাত VZN। এখান থেকে সাধারণ রাশি VN বাদ দিলে অনুপাতটি সরাসরি X:Y:Z হয়ে যায়। বাহ! আর যেহেতু আমরা আগেই বলেছিলাম যে এক্স, ওয়াই আর জেড পূর্ণ সংখ্যা, তাই এই অনুপাতটা একটা সরল অনুপাত। এটাই তো গেলুসাকে সূত্রের মূল কথা। অ্যাভোগাড্রোর আয়তনের কনসেপ্ট দিয়ে কত সহজেই নিখুঁত প্রমাণ হয়ে গেল। ঠিক তাই। ফিজিক্স বা কেমিস্ট্রির কনসেপ্টগুলো এভাবেই একটার সাথে একটা জুড়ে থাকে। থিওরি তো অনেক হলো, এবার চলো আমাদের প্রাত্যহিক জীবনের একটা ঘটনায় ফেরা যাক। ওই যে পর্বের শুরুতে তুমি একটা প্রশ্ন করেছিলে। হ্যাঁ, এখানেই তো আসল মজাটা। জলীয় বাষ্প থাকলে সাধারণ বুদ্ধিতে তো মনে হয় বাতাস ভারী হওয়ার কথা, কিন্তু বাস্তবে আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা কেন হয়? এই উত্তরটা লুকিয়ে আছে অণুগুলোর ভরের মধ্যে, যাকে আমরা মোলার ভর বলি। একটা নির্দিষ্ট আয়তনের শুষ্ক বায়ুর কথা যদি ভাবি, তাতে মূলত 4 ভাগ নাইট্রোজেন আর 1 ভাগ অক্সিজেন থাকে। আচ্ছা, এবার এদের মোলার ভরগুলো যদি আমরা হিসেব করি, নাইট্রোজেনের হলো 28 গ্রাম পার মোল আর অক্সিজেনের হলো 32 গ্রাম পার মোল। ঠিক। তো 4 ভাগ নাইট্রোজেন আর 1 ভাগ অক্সিজেন ধরে শুষ্ক বায়ুর যদি একটা গড় মোলার ভর বের করা যায়, সেটা দাঁড়ায় 28.8 গ্রাম পার মোল। বুঝতে পারছি। অন্যদিকে জলীয় বাষ্প বা H2O এর মোলার ভর তো আমরা জানি। দুটো হাইড্রোজেন মানে 2 আর একটা অক্সিজেন 16, সব মিলিয়ে 18 গ্রাম পার মোল। এবার খেয়াল করো, জলের বাষ্পের মোলার ভর 18, যা শুষ্ক বায়ুর 28.8-এর চেয়ে অনেকটাই কম। ও আচ্ছা, মানে বাতাসে যখন জলীয় বাষ্প ঢোকে তখন ওই 18 গ্রামের হালকা গ্যাসটা ভারী নাইট্রোজেন আর অক্সিজেনকে সরিয়ে সেই জায়গাটা দখল করে নেয়। একদম তাই। ভারী গ্যাসগুলো সরে গিয়ে হালকা গ্যাস জায়গা নিলে পুরো সিস্টেমের গড় আণবিক ভর তো কমবেই। ব্যাপারটা অনেকটা সেই ভিড় ট্রেনের কামরার মতো। ভারী চেহারার কয়েকজন মানুষ নেমে গিয়ে যদি হালকা পাতলা কয়েকজন ওঠে, তাহলে কামরার মোট ওজন তো কমে যাবেই। এই জন্যই আর্দ্রবায়ু হালকা হয়। ঠিক ধরেছ। আর এই কারণেই ঝড় বৃষ্টির আগে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা কমে যায়, কারণ বাতাস হালকা হয়ে যাওয়ায় তার চাপ দেওয়ার ক্ষমতাও কমে যায়। দারুণ একটা লজিক। আচ্ছা, এবার আমরা এমন একটা জায়গায় যাব যেটা গ্যাসীয় রসায়নের একদম মূল ভিত্তি বলা চলে। আমরা তো বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর সূত্র আলাদাভাবে জানলাম। এবার এদের এক সুতোয় গাঁথলে কি হয়? এদের এক করলে আমরা পাই আদর্শ গ্যাসের সমীকরণ। চলো সূত্র 3টের গাণিতিক রূপ একবার মনে করিয়ে দিই। বয়েলের সূত্র থেকে আমরা জানি V proportional to 1/T, যখন তাপমাত্রা আর মোল সংখ্যা স্থির। আর চার্লসের সূত্র বলছে V proportional to T, মানে পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। আর আজকে আমরা দেখলাম অ্যাভোগাড্রোর সূত্র, যেটা বলছে V proportional to N, মানে আয়তন মোল সংখ্যার সাথে সমানুপাতিক। এবার এই 3টে সূত্রকে যদি আমরা গণিতের যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী জুড়ে দিই, তাহলে কি দাঁড়াবে V proportional to NTP? ঠিক। আর এই সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনলে সমীকরণটি হয় PV equal to nRT। 1 মোল গ্যাসের জন্য এটা হবে PV equal to RT। এখানেই আর এর ব্যাপারটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং। একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। কিন্তু একটা ধ্রুবক সমস্ত গ্যাসের জন্য সার্বজনীন হয় কিভাবে? কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আর এর মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। তুমি যে কোনো গ্যাস নাও না কেন, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল গ্যাসের ক্ষেত্রে PVT এর মান সব সময় একই থাকবে। আচ্ছা, এই PV = nRT সমীকরণ থেকে তো একটা গ্রাফের কথাও খুব আসে পরীক্ষায়। PT লেখচিত্র, তাই না? হ্যাঁ, সমীকরণটা থেকে আমরা পাই P equal to nRV into T।
এবার আয়তন আর মোল সংখ্যা স্থির থাকলে এনআরভি অংশটা পুরোটাই ধ্রুবক হয়ে যায়। তার মানে পি কে ওয়াই অক্ষ বা কোটি এবং টি কে এক্স অক্ষ বা ভুজ ধরে গ্রাফ আঁকলে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাব। একদম। কিন্তু এই গ্রাফটার একটা মজার দিক আছে। এই সরলরেখাকে পিছন দিকে বাড়ালে তা মূল বিন্দুতে মিলিত হয় ঠিকই, কিন্তু এর মানে দাঁড়ায় যে পরম শূন্য উষ্ণতায় বা 0 কেলভিনে গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। যেটা বাস্তবে সম্পূর্ণ অসম্ভব একটা ব্যাপার। কোনো গ্যাসকে -273°C পৌঁছানোর অনেক আগেই তো তা তরল বা কঠিন হয়ে যায়। ঠিক তাই। গ্যাসীয় অবস্থায় সে আর থাকেই না যে পাত্রের দেয়ালে চাপ দেবে। তাই গ্রাফের পেছনের দিকটা ডটেড লাইন দিয়ে বোঝানো হয়। বুঝতে পেরেছি। আচ্ছা, এই সমীকরণের তো আরেকটা রূপ আছে যেটা অঙ্কের জন্য খুব কাজে লাগে। যদি W গ্রাম ভরের কোনো গ্যাসের মোলার ভর m হয়, তাহলে মোল সংখ্যা n সমান কি হবে? W/m? হ্যাঁ, তখন ওই PV = nRT সমীকরণে মানটা বসালে দাঁড়ায় PV = Wm × RT। এই জায়গাটা স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই সমীকরণ থেকে অজানা গ্যাসের ভর বের করা যায়। আর তার চেয়েও ইম্পর্ট্যান্ট হলো ওই আর এর মাত্রিক বিশ্লেষণ আর মান। পরীক্ষায় তো এটা বারবার জিজ্ঞেস করা হয়। চলো মাত্রিক বিশ্লেষণটা করে দেখা যাক। R = PV/NT, মানে চাপ ইন্টু আয়তন ডিভাইডেড বাই মোল ইন্টু তাপমাত্রা। আচ্ছা, চাপ আর আয়তনের গুণফল মানে তো ফিজিক্সে আমরা জানি কার্য বা ওয়ার্কের সমান। একদম ঠিক। তাহলে R এর মাত্রা হল ওপরে কার্যের মাত্রা আর নিচে মোল ও তাপমাত্রার মাত্রা। অর্থাৎ ডাইমেনশনটা হবে ml²T⁻⁻² n ইনভার্স থিটা ইনভার্স। বাহ, কার্যের মাত্রাটা মনে রাখলেই পুরোটা হয়ে যাচ্ছে। এবার একক আর মানের কথা আসি। এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, তাই আর এর একক হল জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, আর এসটিপিতে প্রমাণ চাপ মানে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার আর আয়তন 22.4 × 10⁻³ ঘনমিটার ধরে ক্যালকুলেশন করলে এসআইতে আর এর মান আসে 8.31। আচ্ছা, আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক যেহেতু আর্ক, তাই এককটা হবে আর্ক পার মোল পার কেলভিন, আর মানটা হবে 8.31 × 10⁻⁷। একদম পারফেক্ট। থিওরি তো অনেক হলো, এবার দেখা যাক এই PV = nRT সমীকরণ বাস্তবে অঙ্কের ক্ষেত্রে কিভাবে কাজ করে। হ্যাঁ, একটা গাণিতিক উদাহরণ দেখা যাক। ধরো 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27°C উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে হবে। তাহলে কত মোল হাইড্রোজেন লাগবে? দেওয়া আছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। অঙ্কটার ডেটাগুলো খেয়াল করো। পারদের ঘনত্ব যেহেতু সিজিএস এককে আছে, আমাদের পুরো অঙ্কটা সিজিএসেই করতে হবে। আচ্ছা, আমি ধাপে ধাপে এগুই। প্রথমে উষ্ণতা টি দেওয়া আছে 27°C। একে কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হবে, মানে 300 কেলভিন। ঠিক। এবার চাপ পি বের করতে হবে। পারদস্তম্ভের উচ্চতা 83.1, ঘনত্ব 13.6 আর সিজিএসে অভিকর্ষজ ত্বরণ বা জি এর মান 980। তরলের চাপের সূত্র অনুযায়ী এই তিনটের গুণফলই হল মোট চাপ, মানে ডাইন পার বর্গ সেন্টিমিটারে। আর আয়তন ভি দেওয়া আছে 1200 লিটার। একে ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটারে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 1200 × 1000। এবার আমাদের হাতে সব ডেটা চলে এসেছে। যেহেতু সিজিএস পদ্ধতি, তাই আর এর মান নেব 8.31 × 10⁻⁷। মোল সংখ্যা n বের করতে হবে। সূত্র হল n = PV/RT, মানে ওপরে চাপ আর আয়তনের গুণফল আর নিচে আর তাপমাত্রার গুণফল। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর প্রায় 53.31 মোল আসবে। একদম ঠিক। মানে ওই বেলুনটা নির্দিষ্ট চাপে ফোলাতে 53.31 মোল হাইড্রোজেন গ্যাস লাগবে। দেখলে তো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক কত সহজে হয়ে যায়। সত্যিই তাই। আজকের এই পুরো আলোচনাটা দারুণ ছিল। আমরা শুরু করেছিলাম অ্যাভোগাড্রোর প্রকল্প দিয়ে, জানলাম মোলার আয়তন কি। তারপর সেই কনসেপ্ট ব্যবহার করে প্রমাণ করলাম গে-লুসাচের গ্যাস আয়তন সূত্র। আর্দ্র বায়ুর হালকা হওয়ার মজার কারণটাও দেখলাম মোলার ভরের কনসেপ্ট দিয়ে।
এরপর বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র মিলিয়ে পিভি = nRT প্রতিষ্ঠা করলাম। আর শেষে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা, একক, মান দেখলাম এবং একটা সুন্দর গাণিতিক সমাধানও করলাম। এত কিছু তো জানা হলো, কিন্তু সবশেষে তোমাদের ভাবার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আজ আমরা আদর্শ গ্যাস সমীকরণ বা পিভি = nRT সম্পর্কে জানলাম, কিন্তু ভেবে দেখো তো আমাদের চারপাশের প্রকৃতিতে যে গ্যাসগুলো আছে, যেমন অক্সিজেন বা নাইট্রোজেন, এরা কি সত্যিই সব পরিস্থিতিতে এই সমীকরণ 100% নিখুঁতভাবে মেনে চলে? নাকি বাস্তব জীবনে ধরো খুব বেশি চাপে বা খুব কম তাপমাত্রায় এই আদর্শ থেকে এদের কিছুটা বিচ্যুতি বা ডেভিয়েশন দেখা যায়? এটা নিয়ে একটু ভেবে দেখো তো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। কোণে হঠাৎ পচা ডিমের গন্ধ, মানে ওই হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস যদি লিক করে, অথবা ধরো কেউ খুব কড়া একটা পারফিউম স্প্রে করলো, বেশ কড়া গন্ধ। হ্যাঁ, তখন নিমেষেই কিন্তু সেই গন্ধটা ঘরের একদম অন্য প্রান্তে পৌঁছে যায়। তো আমার প্রশ্ন হলো, এই গন্ধটা এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে কিভাবে? রাইট, এটা একটা খুব সাধারণ কিন্তু দারুণ প্রশ্ন। মানে গ্যাসগুলো কি নিজেরা হেঁটে হেঁটে সারা ঘরে ঘুরে বেড়ায়? এদের কি অদৃশ্য কোনো পা আছে? আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আমাদের হাতে থাকা বেশ কিছু সোর্সের উপর ভিত্তি করে আমরা গ্যাসের ভেতরের সেই অদৃশ্য বিশৃঙ্খল দুনিয়ায় প্রবেশ করব। একদম গ্যাসের আচরণ, গ্যাসের গতীয় তত্ত্ব, আর কেন মানে বাস্তব গ্যাসগুলো আদর্শ নিয়ম মেনে চলে না, তার পেছনের আসল রহস্য নিয়ে। দারুণ। আচ্ছা, আণবিক স্তরে গ্যাস আসলে ভেতরে ভেতরে কেমন আচরণ করে? মানে বাইরে থেকে তো আমরা একটা স্থির বেলুন বা সিলিন্ডারই দেখি। বাইরে থেকে স্থির মনে হলেও একদম মাইক্রোস্কোপিক লেভেলে তাকালে দেখা যাবে সেখানে চলছে এক অভাবনীয় তাণ্ডব। তাণ্ডব? মানে প্রচণ্ড ছুটোছুটি, একদম। আর এই তাণ্ডব বা গ্যাসের ভেতরের মেকানিজম বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে বিজ্ঞানের ইতিহাসের অন্যতম চমকপ্রদ একটি ধারণায়, যাকে বলা হয় গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আচ্ছা, কিন্তু আমার মনে একটা খটকা লাগছে। আমরা তো খালি চোখে গ্যাসের অণুগুলোকে দেখতে পাই না, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা যখন ওই উন্নত মাইক্রোস্কোপও ছিল না, তখন তারা কিভাবে নিশ্চিত হলেন যে গ্যাসের ভেতরে ঠিক কি ঘটছে? এটা কি পুরোটাই একটা অনুমান ছিল? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। বিজ্ঞানীরা আসলে তখন একটা মডেল বা গাণিতিক কাঠামো তৈরি করার চেষ্টা করছিলেন। মডেল? মানে একটা কল্পিত অবস্থা? হ্যাঁ, তারা এমন একটা আদর্শ অবস্থার কল্পনা করেছিলেন যা বাস্তবে হয়তো শতভাগ নিখুঁত নয়, কিন্তু গ্যাসের মূল আচরণকে খুব সহজে ব্যাখ্যা করতে পারে। একে বলা যেতে পারে একটা প্রয়োজনীয় মিথ্যা বা ইউজফুল লাই। প্রয়োজনীয় মিথ্যা শব্দটা বেশ ইন্টারেস্টিং। আসলে যে কোনো জটিল গাণিতিক হিসাব বা মেনি বডি প্রবলেম সমাধানের জন্য বিজ্ঞানীদের প্রথমে কিছু জিনিসকে সহজ করে নিতে হয়। গতীয় তত্ত্ব ঠিক তেমনই একটা তাত্ত্বিক ভিত্তি। তো এই তাত্ত্বিক ভিত্তিগুলো ঠিক কি রকম? মানে বিজ্ঞানীরা ঠিক কি ধরে নিয়েছিলেন এই গাণিতিক মডেলটা দাঁড় করানোর জন্য? তারা প্রথম যে ধারণাটা সামনে এনেছিলেন তা হলো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদের আমরা অণু বলি। এই পর্যন্ত তো সব ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু এর পরের ধারণাটাই হলো সেই চমকপ্রদ গাণিতিক কৌশল। তত্ত্বে ধরে নেওয়া হলো এই অণুগুলো হলো জ্যামিতিক বিন্দুর মতো বা পয়েন্ট মাস। জ্যামিতিক বিন্দু? মানে গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের মোট আয়তনের তুলনায় অণুগুলোর নিজস্ব আয়তন সম্পূর্ণ নগণ্য বা বলতে পারো শূন্য। দাঁড়াও, এখানেই তো পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মের সাথে একটা বিশাল বিরোধ তৈরি হচ্ছে। একটা অণুর আয়তন শূন্য, এটা কিভাবে সম্ভব? আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে। মানে পদার্থবিজ্ঞানে যার ভর আছে তার তো একটা নির্দিষ্ট আকার বা আয়তন থাকবেই, তাই না? তা সে যতই ক্ষুদ্র হোক না কেন। এই ধারণাকে তো গাণিতিক দিক থেকে অসম্ভব বলে মনে হচ্ছে। ঠিক এই জায়গাটাতেই মডেল আর বাস্তবতার পার্থক্য। বিজ্ঞানীরাও খুব ভালো করেই জানতেন যে অণুর আয়তন শূন্য হতে পারে না। তাহলে এরকম ধরার কারণ কি? কারণটা একটু ভেবে দেখো।
একটা বিশাল বড় অডিটোরিয়ামের ভেতরে যদি একটা ছোট্ট ধূলিকণা উড়ে বেড়ায়, তবে পুরো অডিটোরিয়ামের বিশাল আয়তনের তুলনায় ওই ধূলিকণার নিজস্ব আয়তন হিসাব করাটা কি খুব জরুরি? ও আচ্ছা, বুঝতে পারছি। আয়তনটা এতই ছোট যে হিসেবে না ধরলেও চলে। একদম। গাণিতিক জটিলতা কমানোর জন্যই বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে পাত্রের বিশাল আয়তনের কাছে অণুগুলোর নিজস্ব আয়তন এতটাই ক্ষুদ্র যে তাকে ইগনোর করা যায়। এই একটা ধরে নেওয়ার কারণে গ্যাসের সমীকরণগুলো বের করা অনেক সহজ হয়ে গিয়েছিল। মানে একটা জটিল অঙ্ক মেলানোর জন্য বিজ্ঞানীরা প্রথমে জিনিসটাকে সিম্পলিফাই করে নিয়েছেন। ঠিক মানুষের ছবি আঁকার সময় যেমন আমরা প্রথমে একটা স্টিক ফিগার আঁকি, যার কোনো ডিটেল থাকে না, কিন্তু মানুষের গঠনটা বোঝা যায়। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছ। হ্যাঁ, এটা অনেকটা তেমনই একটা স্টিক ফিগার মডেল। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর তারা এই অণুগুলোর গতিবিধি নিয়ে কি বললেন? স্থির থাকে নাকি? না না, একদমই না। তারা বললেন এই বিন্দুসম অণুগুলো কখনো স্থির থাকে না। এরা সর্বদাই গতিশীল এবং এদের গতি সম্পূর্ণ এলোমেলো, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। মানে এদের কোনো নির্দিষ্ট ট্রাফিক নিয়ম নেই? ঠিক তাই। অণুগুলোর কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। এরা সব দিকে সব সম্ভাব্য বেগে ছুটে বেড়াচ্ছে আর একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খাচ্ছে। এই অনবরত ধাক্কা খাওয়ার বিষয়টা থেকে আমার মাথায় আরেকটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? আমরা যদি দুটো পাথরকে একে অপরের সাথে জোরে ধাক্কা দিই, তাহলে ঘর্ষণ হয়, তাপ উৎপন্ন হয়, আর পাথরগুলোর গতি কমে যায়, তাই না? হ্যাঁ, বাস্তবে তো সেটাই হয়। তাহলে গ্যাসের অণুগুলো যদি সারা জীবন এভাবেই একে অপরকে আর পাত্রের দেওয়ালকে ধাক্কা দিতে থাকে, তাহলে তো একসময় তাদের শক্তি ফুরিয়ে যাওয়ার কথা। লজিক্যাল পয়েন্ট। আর শক্তি ফুরিয়ে গেলে গ্যাস তো আর গ্যাস থাকবে না। সব অণু নিচে পড়ে একটা তরল বা কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। এখানেই গতীয় তত্ত্বের আর একটা তাত্ত্বিক চমক লুকিয়ে আছে। এই পতন ঠেকানোর জন্যই তত্ত্বে বলা হয়েছে যে অণুগুলোর নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সাথে এই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক বা পারফেক্টলি ইলাস্টিক। সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ এই ধাক্কাধাক্কিতে কোনো শক্তির অপচয় হচ্ছে না। একদম। ধাক্কার ফলে অণুগুলোর মোট গতিশক্তি বা ভরবেগের বিন্দুমাত্র ক্ষতি হয় না। তারা শুধু দিক পরিবর্তন করে আবার একই উদ্যমে ছুটতে শুরু করে। বাপরে, বাস্তবে তো শক্তির ক্ষয় ছাড়া এমন সংঘর্ষ দেখাই যায় না। হ্যাঁ, বাস্তবে দেখা যায় না, কিন্তু আদর্শ গ্যাসের মডেলে এটা অপরিহার্য। আর এই ছোট ছুটির মাঝে পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অণুগুলো সবসময় সরল রেখায় চলে। এই সরল রৈখিক পথটাকে বলা হয় মুক্ত পথ বা ফ্রি পাথ। আচ্ছা, আর অণুগুলোর নিজেদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? মানে তারা কি একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে? গতীয় তত্ত্ব অনুযায়ী একেবারে না। এই মডেল বলছে গ্যাসের অণুগুলোর মধ্যে নিজেদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। মানে কেউ কাউকে পাত্তাই দেয় না। ঠিক, তারা একে অপরের প্রতি সম্পূর্ণ উদাসীন। একটা অণু পাশ দিয়ে চলে গেলেও অন্য অণুটার কিছু যায় আসে না। এই উদাসীনতা এবং এলোমেলো গতির ধারণাটা কিন্তু শুরুতে আলোচনা করা ওই পচা ডিমের গন্ধ বা পারফিউম ছড়িয়ে পড়ার রহস্যটা চমৎকারভাবে সমাধান করে দেয়। কিভাবে? বিষয়টা যদি একটু স্টুডেন্টদের জন্য ব্যাখ্যা করো। মানে যেহেতু অণুগুলোর মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণ নেই এবং তারা প্রচণ্ড বেগে এলোমেলো ছুটছে, তাই যখনই দুটো ভিন্ন গ্যাসকে একসাথে রাখা হয়, তখন তারা একে অপরের অণুগুলোর মাঝের ফাঁকা জায়গায় খুব সহজেই ঢুকে পড়ে। বাধা দেওয়ার তো কেউ নেই। একদম। কোনো বাধা বা আকর্ষণ তাদের আটকে রাখতে পারে না। আর এই জন্যই ঘরের এক কোণ থেকে পারফিউমের অণুগুলো বাতাসের অণুগুলোর ফাঁক গলে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। রাইট। বিজ্ঞানের ভাষায় এই স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার প্রক্রিয়াটিকেই তো ব্যাপন বা ডিফিউশন বলা হয়, তাই না? ঠিক তাই। অভিকর্ষর বিপরীতে দুই বা ততোধিক গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার এই ক্ষমতাই হল ব্যাপন। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে অণুগুলো সত্যিই ছোটাছুটি করছে। হ্যাঁ, এই তত্ত্ব থেকে ব্যাপনের মেকানিজমটা একদম স্পষ্ট হয়ে ওঠে। উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গায় অণুগুলো দ্রুত ছড়িয়ে পড়ে শুধুমাত্র তাদের এই নিজস্ব গতিশক্তির কারণে। ভাবো তো, ব্যাপন বিষয়টা শুনতে খুব সাধারণ মনে হলেও একবার ভেবে দেখলে বোঝা যায় এই প্রক্রিয়া না থাকলে পৃথিবীটা কেমন অদ্ভুত হতো। কেন বলছো এটা? কারণ বাতাসে কোনো গন্ধ ভেসে আসতো না। রান্নার গন্ধ,
ফুলের সুবাস বা এমনকি বিপদের সংকেত দেওয়া ধোঁয়ার গন্ধ কোনো কিছুই আমরা দূর থেকে পেতাম না। চারপাশের পরিবেশ একদম স্থির আর গন্ধহীন হয়ে থাকত। সত্যিই তাই, ব্যাপন প্রকৃতির এক দারুণ মেকানিজম। তো এখন প্রশ্ন হচ্ছে, বাইরে থেকে চাপ দিলে বা তাপ দিলে এই ছুটন্ত অণুগুলোর কি অবস্থা হয়? চাপের প্রভাবটা তো সাধারণ যুক্তিতেই বোঝা যায়। ধরো একটা বিশাল পাত্রে গ্যাস আছে, অণুগুলো স্বাধীনভাবে উড়ছে। এবার বাইরে থেকে চাপ দিয়ে পাত্রের আয়তন কমিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আয়তন কমলে কি হবে? এর মানে হলো অণুগুলোর স্বাধীনভাবে ওড়ার জায়গাটা কমে গেল। একদম। আয়তন কমে যাওয়ার ফলে অণুগুলো একে অপরের এবং পাত্রের দেওয়ালের অনেক কাছাকাছি চলে আসে। ভিড় বেড়ে যায়। হ্যাঁ, জায়গা কমে যাওয়ায় তারা আগের চেয়ে অনেক বেশিবার পাত্রের দেওয়ালে ধাক্কা মারতে শুরু করে। আর আমরা জানি, দেওয়ালে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলে অণুগুলোর এই নিরন্তর ধাক্কাই হল গ্যাসের অভ্যন্তরীণ চাপ। ও আয়তন কমালে দেয়ালে ধাক্কার সংখ্যা বাড়ে, যার ফলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। বিজ্ঞানী বয়েল ঠিক এই বিষয়টাকেই তার সূত্রে গাণিতিকভাবে প্রকাশ করেছিলেন। একদম ঠিক ধরেছ। আর উষ্ণতা বা তাপমাত্রার প্রভাবের বিষয়টা আরও আকর্ষণীয়। তাপ মানে তো আসলে শক্তি। যখন গ্যাসের তাপ দেওয়া হয় তখন সেই তাপশক্তি অণুগুলোর ভেতরে ঢুকে তাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়িয়ে দেয়। ঠিক তাই। গতিশক্তি বাড়ার অর্থ হল অণুগুলোর গড় বেগ বৃদ্ধি পাওয়া। তারা আগের চেয়ে অনেক বেশি স্পিডে ছুটতে শুরু করে। খেয়াল করো, বিষয়টা বোঝানোর জন্য আমরা একটা সহজ কল্পনা করতে পারি। যেন একটা ঘরের মেঝে গরম হয়ে গেলে ভেতরের মানুষজন আরও দ্রুত দৌড়াদৌড়ি শুরু করে এবং দেয়ালে বেশি ধাক্কা খায়। দারুণ একটা উপমা। হ্যাঁ, স্পিড বাড়লে ঠিক দুটো জিনিস ঘটে। একদিকে তারা পাত্রের দেয়ালে আরও বেশি সংখ্যায় ধাক্কা মারে, আর অন্যদিকে প্রতিটি ধাক্কার জোর বা তীব্রতা অনেক বেড়ে যায়। দুটোই একসাথে বাড়ছে। ফলে আবদ্ধ পাত্রে তাপ বাড়ালে গ্যাসের চাপ প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। এই পুরো মডেলটা, মানে আদর্শ গ্যাসের এই গাণিতিক জগৎটা, যেখানে পিভি = nRT সমীকরণ নিখুঁতভাবে কাজ করে, এটা শুনতে খুব গোছানো আর সুন্দর লাগে। হ্যাঁ, তত্ত্ব হিসেবে চমৎকার। কিন্তু এখানেই আসল মজাটা। প্রকৃতি কি সত্যি এই নিখুঁত নিয়মগুলো মেনে চলে? মানে প্রকৃতি কি গাণিতিক নিয়মের দাস? না, এখানেই বিজ্ঞান তার সবচেয়ে বড় বাঁকটা নেয়। এতক্ষণ আমরা যে নিয়মগুলোর কথা বললাম, সেগুলো ওই স্টিক ফিগার বা আদর্শ অবস্থার জন্য প্রযোজ্য। বাস্তবে তাহলে কি হয়? বাস্তবে প্রকৃতিতে নিখুঁত আদর্শ বলে কিছু হয় না। বাস্তব পৃথিবীতে যে গ্যাসগুলো আমরা দেখি, যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এরা সাধারণ তাপমাত্রায় ও চাপে এই আদর্শ আচরণ থেকে বেশ বড় রকমের বিচ্যুত হয়। মানে এরা সবসময় পিভি = nRT সমীকরণ মেনে চলে না? একদমই না। শুধুমাত্র খুব নিম্নচাপ এবং খুব উচ্চ তাপমাত্রাতেই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অন্যান্য ক্ষেত্রে তারা বিচ্যুত হয়। এই বিচ্যুতির কারণটা নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন। গতীয় তত্ত্বের গাণিতিক কাঠামোতে এমন কি ভুল ছিল যার জন্য বাস্তব গ্যাসগুলো এই নিয়ম ভেঙে ফেলছে? ভুল বলাটা হয়তো ঠিক হবে না। এগুলোকে বলা যেতে পারে গতীয় তত্ত্বের সীমাবদ্ধতা বা ত্রুটি। মূলত দুটো বড় ত্রুটির কারণে এই ফারাকটা তৈরি হয়। আচ্ছা, প্রথমটা কি? প্রথমটা হলো আয়তনজনিত ত্রুটি বা ভলিউম এরর। মনে আছে, তত্ত্বে বলা হয়েছিল অণুগুলোর আয়তন শূন্য বা নগণ্য। হ্যাঁ, বলা হয়েছিল পাত্রের আয়তনের তুলনায় অণুগুলো জ্যামিতিক বিন্দুর মতো। কিন্তু আমরা তো আগেই আলোচনা করলাম যে বাস্তবে অণুগুলোর একটা নির্দিষ্ট আয়তন আছেই। ঠিক, সাধারণ অবস্থায় যখন গ্যাসের চাপ খুব কম থাকে এবং পাত্রের আয়তন বিশাল হয়, তখন অণুগুলোর এই নিজস্ব ছোট্ট আয়তনটাকে উপেক্ষা করা যায়। তখন ওই অডিটোরিয়ামে ধূলিকণার মতো ব্যাপারটা দাঁড়ায়। কিন্তু সমস্যা শুরু হয় যখন বাইরে থেকে প্রচুর চাপ দিয়ে গ্যাসকে সংকুচিত করা হয়। উচ্চ চাপে পাত্রের আয়তন যখন অনেক কমে যায়, তখন অণুগুলো একদম কাছাকাছি চলে আসে। আচ্ছা, তখন তো আর ইগনোর করা যাবে না। একদম না। তখন অণুগুলোর নিজেদের দখল করা আয়তনকে আর পুরো আয়তনের সাপেক্ষে নগণ্য বলে উড়িয়ে দেওয়া যায় না। এই জায়গাটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা ব্যবহার করা যেতে পারে। এটাকে একটা রক কনসার্টের ভিড় বা ধরো মশপিটের মতো ভাবা যেতে পারে। কিভাবে, একটু খুলে বলো। ধরো একটা বিশাল স্টেডিয়ামে মাত্র ১০০ জন মানুষ আছে। তখন পুরো স্টেডিয়ামের ফাঁকা জায়গার তুলনায় মানুষগুলোর নিজেদের শরীরের আকার একেবারেই নগণ্য।
তারা স্বাধীনভাবে যে কোনো জায়গায় দৌড়াতে পারে। এটা হলো নিম্নচাপের অবস্থা। কিন্তু এবার ধরো স্টেডিয়ামের সব মানুষকে জোর করে ধাক্কা দিয়ে স্টেজের সামনের একটা ছোট্ট ঘেরা জায়গায় আটকে দেওয়া হলো। এটা হলো উচ্চচাপের অবস্থা। রাইট। এখন আর ওই মানুষগুলোর নিজস্ব শারীরিক আয়তনকে নগণ্য বলা যাবে না, কারণ তারা একে অপরের গায়ে গায়ে লেগে আছে। তাদের নিজেদের শরীরই ওই ছোট্ট জায়গার অনেকটা অংশ দখল করে নিয়েছে। একদম ঠিক। ফলে তাদের স্বাধীনভাবে নড়াচড়া করার জন্য যে ফাঁকা জায়গা পাওয়ার কথা ছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক কম জায়গা পায়। গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে আয়তনজনিত ত্রুটিটা ঠিক এভাবেই কাজ করে, তাই না? অসাধারণ একটা উপমা। এই উপমাটা আয়তনজনিত ত্রুটিকে একদম চোখের সামনে ভাসিয়ে তোলে। আদর্শ গ্যাসের সমীকরণে পুরো পাত্রের আয়তনকেই অণুগুলোর ঘোরার জায়গা হিসেবে ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে তা তো নয়। হ্যাঁ, বাস্তবে উচ্চ চাপে অণুগুলোর নিজস্ব আয়তন বাদ দিলে তাদের ঘোরার জায়গা অনেক কমে যায়। এবার আসি দ্বিতীয় ত্রুটিতে, যাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি বা অ্যাট্রাকশন এরর। গতীয় তত্ত্বে তো ধরে নেওয়া হয়েছিল অণুগুলো একে অপরের প্রতি সম্পূর্ণ উদাসীন, এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। হ্যাঁ, কিন্তু বাস্তব জগতে ভর আছে এমন যে কোনো দুটি কণার মধ্যেই ক্ষীণ হলেও একটা আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বল গ্যাসের চাপের ওপর একটা বড় প্রভাব ফেলে। সেটা কিভাবে? বিষয়টা একটু কল্পনা করা যাক। পাত্রের একেবারে মাঝখানে থাকা একটা অণুর কথা ভাবো। তাকে চারপাশ থেকে অন্য অণুগুলো সমানভাবে আকর্ষণ করছে। আচ্ছা, সব দিক থেকে টানছে। ফলে সব দিকের টান কাটাকাটি হয়ে তার ওপর লব্ধি বল বা নেট ফোর্স শূন্য হয়। সে স্বাধীনভাবেই ছুটতে পারে। কিন্তু যে অণুটা পাত্রের দেয়ালের একদম কাছে আছে আর একটু পরেই দেয়ালে গিয়ে ধাক্কা মারবে, তার অবস্থা তো মাঝখানের অণুটার মতো নয়। একদমই নয়। দেওয়ালের কাছে থাকা অণুটার সামনের দিকে, মানে দেওয়ালের দিকে তো অন্য কোনো অণু নেই। দেওয়ালের ওপাশে তো আর গ্যাস নেই। কিন্তু তার ঠিক পেছনে পাত্রের ভেতরের দিকে অসংখ্য অণু আছে। এই পেছনের অণুগুলো তখন সামনের অণুটাকে নিজেদের দিকে টানে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ব্যাপারটা অনেকটা দৌড়ে গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মারার মতো, কিন্তু ঠিক ধাক্কা লাগার আগের মুহূর্তে কেউ পেছন থেকে তোমার জামা ধরে টেনে ধরল। নিখুঁত বলেছ। পেছন থেকে এই টানের কারণে অণুটার গতি কিছুটা কমে যায়। ফলে সে স্বাধীন অবস্থায় দেওয়ালে যে প্রচণ্ড বেগে ধাক্কা মারার কথা ছিল, বাস্তবে তার চেয়ে কম বেগে ধাক্কা মারে। আর ধাক্কার জোর কমে যাওয়া মানেই হলো চাপ কমে যাওয়া। আর ঠিক এই কারণে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের যে তাত্ত্বিক চাপ হওয়ার কথা ছিল তার তুলনায় কিছুটা কম হয়। এই দুটো ত্রুটি, মানে আয়তনকে শূন্য ধরা এবং আকর্ষণ বলকে সম্পূর্ণ বাদ দেওয়া, এটাই প্রমাণ করে যে বিজ্ঞানীদের তৈরি করা ওই আদর্শ মডেল কেন বাস্তব পৃথিবীতে সবসময় কাজ করে না। একদম তাই। একটা গাণিতিক সুবিধার জন্য প্রকৃতিকে তো আর জোর করে সরল করা যায় না। প্রকৃতি তার নিজের জটিল নিয়মেই চলে। এটার সাথে একটা বিষয়ে জুড়ে আছে। চলো পুরো বিষয়টাকে একবার ছকের মতো করে পার্থক্য করে নিই। হ্যাঁ, তাহলে স্টুডেন্টসদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম এবং প্রধান পার্থক্য সমীকরণের দিক থেকে। আদর্শ গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় গ্যাসীয় সূত্রগুলো এবং PV = nRT সমীকরণ নিখুঁতভাবে মেনে চলে। কিন্তু বাস্তব গ্যাসগুলো মানে না, শুধু নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া। দ্বিতীয় পার্থক্যটা হলো আকর্ষণ বলের ক্ষেত্রে। আদর্শ গ্যাসে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসে আকর্ষণ বল আছে। তৃতীয় পার্থক্যটা আয়তনের। আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য ধরা হয়, কিন্তু বাস্তব গ্যাসে সেই আয়তন গ্রাহ্য করা হয়। আর চতুর্থ পয়েন্টটা হলো শক্তি। আদর্শ গ্যাসের শক্তি মানে শুধুই গতিশক্তি, আর বাস্তব গ্যাসের শক্তি হলো গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল। একদম পারফেক্ট। আমরা আজ গ্যাসের গতি, ব্যাপন, চাপ ও উষ্ণতার প্রভাব এবং কেন বাস্তব গ্যাস আদর্শ নিয়ম ভাঙে তা খুব ভালোভাবে জানলাম। হ্যাঁ, কনসেপ্টগুলো আশা করি সবার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তবে শেষ করার আগে আমি স্টুডেন্টসদের উদ্দেশ্যে একটা ভাবনার খোরাক বা চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই, বলো কি প্রশ্ন? আচ্ছা, ভাবো তো, যদি বাস্তব গ্যাসগুলোর মধ্যে সত্যিই কোনো আকর্ষণ বল না থাকতো, তাহলে কি আমরা কখনই কোনো গ্যাসকে তরল বা কঠিন অবস্থায় পরিণত করতে পারতাম? একটু ভেবে দেখো। এটা সত্যিই একটা দারুণ ভাবনার বিষয়। আকর্ষণ না থাকলে তো সব গ্যাসই হয়ে থাকতো। হ্যাঁ, পৃথিবীটা হয়তো পুরোটাই একটা গ্যাসের মেঘ হয়ে থাকতো। তো এটা নিয়ে তোমরা ভাবতে থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।